ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আচ্ছা, বক্তিয়ার একটা প্রশ্ন পাঠাইছো, বেনজিনের আনস্যাচুরেশন আইডেন্টিফিকেশনের জন্য আলাদা কোনো টেস্ট আছে কিনা। না, বেনজিনের তো আসলে আনস্যাচুরেশন জিনিসটা একটু অন্যরকম, স্পেশাল আনস্যাচুরেশন। তুমি যে অ্যারোমেটিসিটি প্রুফ করতে পারতেছো মানে বেনজিনের স্পেশাল আনস্যাচুরেশন প্রুফ হবে। বেনজিনের এমনিতে কিন্তু রেগুলার আনস্যাচুরেশন নাই আর কি। আর তুমি অন্যভাবে ওই যে তিনটা ডাবল বন্ড যে আছে সেটা প্রুফ করার জন্য তুমি ওজোনোলাইসিস এই ধরনের রিয়েকশন গুলা ইউজ করতে পারবা, বাট ওই কনভেনশনাল কোনো টেস্ট নাই। ঠিক আছে বক্তিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমাদের অর্গানিক কেমিস্ট্রি আসলে উথাল পাথাল করে মোটামুটি কম পড়া হয় নাই, অনেকখানি হচ্ছে পড়া হয়ে গেছে। আমরা ট্রাই করবো আর যে একটা দুইটা ক্লাস আছে আর কি এই মাসের মধ্যে, আমরা তো প্ল্যান করেছিলাম এটা শেষ করার, তো আমরা খুচরা টপিক যেগুলো বাকি আছে আর কি এখানে ওখানে এগুলাকে একটু লাইনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা একটু দ্রুত আগাই। লাস্ট দিন আমরা বোধহয় একেবারে ক্লাসের শেষের দিকে এমিন নিয়ে কথা বলতেছিলাম, এমিনের প্রস্তুতি। তো তিন চারটা বিক্রিয়া দেখানো হয়েছিল, তার মধ্যে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সরি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা। ওই বিক্রিয়াটা কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই বিক্রিয়াতে একটা কার্বন কমে যেত। ঠিক আছে, সে এক কার্বন কমার বিক্রিয়া পুরো বইতেই আসলে কার্বন কমার বিক্রিয়া খুব কম। একটা আমরা পড়েছিলাম ডিকার্বক্সিলেশনের সময়, আর আরেকটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশনে। ঠিক আছে। ঠিক আছে, আমরা আজকে বোধহয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ পড়বো, এটা বোধহয় বলে রেখেছিলাম। ডিস্টিংগুইশ করা তিনটা জারের মধ্যে ধরো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন রাখা আছে, কিভাবে এগুলোকে সেপারেট করব। তো এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, এটা পার্থক্যকরণের জন্য যে বিকারকটা ব্যবহার করা হয়, স্টেপ বাই স্টেপ যাই, এই বিকারকটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে। নাইট্রাস অ্যাসিড ব্যবহার করলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন এক একটা জার এক এক ভাবে রেসপন্স করে, সেই রেসপন্সের ভিন্নতা দেখে আলাদা করা যায় যে কোনটা কত ডিগ্রি অ্যামিন। রিয়েজেন্ট না এটা? হ্যাঁ, এটা হচ্ছে রিএজেন্ট। ঠিক আছে। তো আমরা দেখি রিয়াকশন গুলা কেমন, বা কেন আমরা বলতেছি যে এদের রেসপন্সে ডিফারেন্স থাকবে। 1 ডিগ্রি অ্যামিন, এটাকে আমরা লিখি কিভাবে, আর NH2। এটার মধ্যে আমরা কি করব, নাইট্রাস অ্যাসিড যোগ করব। তো এই কোশ্চেনের সবচেয়ে বড় ট্র্যাপ হচ্ছে এটা, যে যদি কেউ এটার ব্যাপারে আমরা কম জানি, খাতায় তো আমরা ধরো নিজের ভাষায় লিখেই দিব তাই না, যে নাইট্রাস অ্যাসিড যোগ করলাম। তো প্রথম প্রবলেম হচ্ছে এটাই, যে এটা কখনো বলা যাবে না যে আমরা নাইট্রাস অ্যাসিড অ্যামিনের মধ্যে যোগ করলাম। কেন বলা যাবে না, কারণ নাইট্রাস অ্যাসিড আসলে ল্যাবে কখনো প্রিপেয়ার্ড অবস্থায় থাকে না। নাইট্রাস অ্যাসিড কখনোই তুমি দেখবা না ল্যাবে কোনো জারের মধ্যে রাখা আছে। এরকম কেন, নাইট্রাস অ্যাসিড কেন আগে থেকে তৈরি করে রাখা হয় না? তার কারণ হচ্ছে নাইট্রাস অ্যাসিড খুবই আনস্টেবল। সে হচ্ছে এক্সটার্নাল কোনো টেম্পারেচার প্রেসারের হেল্প ছাড়াই স্পন্টেনিয়াসলি ভেঙে ভেঙে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড এবং পানিতে কনভার্ট হয়। এই ধরনের ডিসোসিয়েশন, এই ধরনের বিয়োজনের কারণে যেটা হয়,
নাইট্রাস অ্যাসিডকে আগে ভাগে তৈরি করে রেখে কোনো লাভই হয় না, কারণ ও আসলে ওই ফর্মে থাকেই না, ও ভেঙে অন্য ফর্মে হচ্ছে চলে যায়। তো এই রিয়াকশনটা মাথায় রাখা বেটার। এই রিয়াকশনটা আরেকটা কারণে স্পেশাল। তুমি যদি এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা দেখো, অক্সিডেশন স্টেট এটা হচ্ছে +3, এইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার +5, এখানে হচ্ছে +2। তো 3 থেকে 5ও হচ্ছে, 3 থেকে 2ও হচ্ছে, নাইট্রোজেনের দুই রকমের চেঞ্জ আছে। এই ধরনের রিয়াকশনকে আমরা কি রিয়াকশন বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ডিসপ্রপোর্শন, বাংলায় বলি অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, এগুলোকে ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া বলে। এই বিক্রিয়ার স্পেশালিটি কি? এই বিক্রিয়াতে একটা নির্দিষ্ট বস্তুই জারক এবং বিজারক দুইটা রোল প্লে করে। তো এই যে 3 থেকে 5 হচ্ছে বাড়তেছে, তার মানে এখন এটাকে বলতে হবে বিজারক হিসেবে কাজ করে। আবার 3 থেকে যখন 2 হয়, জারণ সংখ্যা কমে যাচ্ছে, তখন বলতে হবে এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো এই নাইট্রাস অ্যাসিড একাই অক্সিডেন্ট, একাই রিডাক্টেন্ট, একাই জারক, একাই বিজারক। তো আমরা আশা করি ব্যাকগ্রাউন্ডটা তোমাকে বুঝাইতে পারছি যে কেন নাইট্রাস অ্যাসিড যোগ করি, এই কথাটা বললেই কেউ বুঝে যাবে যে তুমি আসলে ভুল বলতেছো। তাহলে কথা হচ্ছে ওয়ে আউট কি? নাইট্রাস অ্যাসিড যেহেতু ল্যাবে আগে থেকে থাকে না, এটা যদি আমাদের লাগে কাজে, তখন আমরা কি করি? অ্যান্সার হচ্ছে আমরা ইমিডিয়েট তৈরি করে নেই। ইমিডিয়েট কিভাবে তৈরি করি? আমরা সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটার একটা মিশ্রণ ব্যবহার করি। এই দুইটা বস্তু নিজেরা নিজেরা মিলে নাইট্রাস অ্যাসিড তৈরি করে ইমিডিয়েটলি, এবং ইমিডিয়েটলি সে রিয়াকশনে পার্টিসিপেট করে। অতএব কোথাও যদি নাইট্রাস অ্যাসিড লেখা লাগে, তুমি আসলে এই মিশ্রণটার কথা লিখবা। অথবা কোথাও যদি এই মিশ্রণটার কথা উল্লেখ করা থাকে, তাহলে তুমি আসলে বুঝে নিবা যে এইটা আসলে মূল জিনিস না, এইটা যোগ করার পিছনে মূল জিনিস হচ্ছে এই নাইট্রাস অ্যাসিডটা। ঠিক আছে। আর এখানে বরফ শীতল তাপমাত্রায় বিক্রিয়া ঘটে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো। কারণ অ্যামিন বা ওভারঅল যে সিচুয়েশনটা, এটা খুবই অ্যাগ্রেসিভ টাইপের, মানে এক্সপ্লোসিভ টাইপের, বিধ্বংসী ভাবে বিক্রিয়া হয়। তো যদি ঠান্ডা করে না করা হয়, তাহলে আসলে আরো অ্যাগ্রেসিভলি জিনিসটা ঘটতে থাকে। অতএব এই টেম্পারেচারটা এখানে উল্লেখ করতেই হবে, 0 থেকে 5 ডিগ্রি। ঠিক আছে। এখন বলো, 1 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি নাইট্রাস অ্যাসিড আসে বিক্রিয়া করার জন্য, এটার উৎপাদক কি হবে? কারো কোনো আইডিয়া আছে কিনা? আমরা আইডিয়া দেই তোমাদেরকে। নাইট্রেশন বিক্রিয়ার সময় তোমাদের মনে আছে HNO3 কে আমরা কিভাবে লিখতে বলেছিলাম তোমাদেরকে? HONO2 হিসাবে লিখতে বলেছিলাম। তখন HNO3 ছিল দেখে এটা হয়েছিল HONO2। এখন তো আসলেই অক্সিজেন একটা কম, HNO2, তাহলে এটা কি কি শুধু এই ওহ নো এরকম করে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আর টুটা তোমার কষ্ট করে দেয়া লাগবে না। তো ফার্স্ট থিং সবাই একটু মাথায় রাখি যে নাইট্রাস অ্যাসিডকে আমরা যখন বিক্রিয়ার মধ্যে লিখবো, তখন OHNO বা ওই যে ওহ নো বললাম, ওইটা হয়ে মনে থাকে ভালো বোধ হয়, এইভাবে হচ্ছে লিখতে হবে। এবং এটার প্রোডাক্ট কি হবে? এনিওয়ান? এটা তোমাদের আগে জানার কথা না, সেই হিসাবে ঠিক আছে। এখান থেকে অ্যালকোহল পাবা, নাইট্রোজেন পাবা, পানি পাবা। এই ধরনের রিয়েকশন আমরা তোমাদের ইন্টারেস্টিং ওয়েতে আগে দেখাইছিলাম অন্য কারণে, দেখো সবার মনে পড়ে কিনা। এই অ্যামিনের মধ্যে এই যে ধরো HONO, দেখো এতটুকু মিলে একটা যৌগ হচ্ছে, এতটুকু মিলে একটা যৌগ হচ্ছে, এতটুকু মিলে একটা যৌগ হচ্ছে। এই প্রক্রিয়া আমরা তোমাদের আগেও দেখাইছিলাম না বলতো? অ্যালকোহলে বিক্রিয়ার সময় বা বিভিন্ন বিক্রিয়ার সময় এই ধরনের বিক্রিয়া কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছিল। তো এটা তোমাদের জন্য নতুন কিছু না। এবং ভালো দিক হচ্ছে বিক্রিয়া মুখস্থ করা লাগবে না, ইমিডিয়েট লিখে দিবা। আর এখানে নাইট্রোজেন যেটা, সেটা তো বুঝতেছো গ্যাসিয়াস বস্তু, বাবল ফর্মে বুদবুদ আকারে টেস্ট টিউব থেকে বের হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন, এটা যখন নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করে, তখন সে অ্যালকোহলে পরিণত হয়, এবং তার থেকে বড় কথা, নাইট্রোজেন গ্যাসের বাবল তৈরি হয়। নাইট্রোজেন গ্যাসের বাবল তৈরি হলে যেটা ভালো দিক, ল্যাবে যখন আমরা এক্সপেরিমেন্ট করব, আমরা টেস্ট টিউব থেকে কিন্তু এই যে বাবল ফর্মের জিনিসপত্র দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। যদি আমরা 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে সেম কাজটা করি, 2 ডিগ্রি অ্যামিনের সংকেত কি? R2NH। এই 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি আমরা HONO এই জিনিস হচ্ছে যোগ করি,
এখানে লিখে রাখতে পারো NaNO2 প্লাস হচ্ছে HCl। এখানে কি হবে বলো তো? এখানে যেটা হবে, এটাও অভিজ্ঞতা আমাদের আগে আছে, এখানে একটা এইচ দেখা যাচ্ছে, এখানে একটা ওএইচ দেখা যাচ্ছে। এই এইচ আর ওএইচ মিলে কি হবে? পানি। আর বাকি দুইটাকে জোড়াতালি দিয়ে একসাথে কানেক্ট করে দিবা, R2N বন্ড NO। এখানে অনেক সময় আমরা বন্ড না দিয়ে আমরা একটা ডট সাইন দিয়ে দেখাই। মানে হচ্ছে এখানে ধরো পার্মানেন্ট বন্ড হয় না, টেম্পোরারিলি নাইট্রোসো মূলক, এই যে এনও যে মূলকটা এটাকে বলে নাইট্রোসো মূলক, এই মূলকটা R2N এর সাথে কানেক্ট হয়ে যায়। পরে যদি আবার তাপ টাপ পায় বা কখনো অন্য কোনো শক্তির সংস্পর্শে আসে, এটা ছুটেও যেতে পারে। তো এখানে কোনো কোনো বইতে বন্ড দিয়ে দেখায়, কোনো কোনো বইতে ডট দিয়ে দেখায়। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দেখাতে পারো, সমস্যা নাই। এই যে যৌগটা, এটার তো আসলে কমন কোনো নাম থাকা সম্ভব না, যেহেতু অ্যালকাইল মূলক টুলক আছে। এটাকে আমরা বোঝার সুবিধার্থে নাইট্রোসো যৌগ বলি, নাইট্রোসো কম্পাউন্ড। নাইট্রোসো কম্পাউন্ডের দুইটা স্পেশাল ফিচার আছে। এক হচ্ছে এটা কালারফুল, সেকেন্ড এটা হচ্ছে তৈলাক্ত, অয়েলি। এবং তেলের বৈশিষ্ট্য কি, এরা তো ওয়াটারে ডিজলভ হয় না, এরা ওয়াটারের উপরে লেয়ার করে ভাসতে থাকে। তো তুমি যখন 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের রিয়াকশন করবা, তখন তুমি দেখবা কালারফুল একটা অয়েলি লেয়ার তোমার টেস্ট টিউব বা জারের উপরে ভেসে বেড়াচ্ছে। তো এইটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবা এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। তো 3 ডিগ্রি অ্যামিন তুমি যদি নাও, ধরো R3N। হ্যাঁ, নাফি বলো। ভাই ডটটা জিনিসটা একটু ক্লিয়ার না, মানে ডটটা কেন দিলাম? না, ডট না দিয়ে তুমি এখানে বন্ড দাও। ডট কেন দিলাম সেটা এক্সপ্লেন করার থেকে এটা বলা হচ্ছে সহজ, তুমি জি এখানে ভাইয়া। বন্ড দিয়ে লেখো তাহলেই হবে। ঠিক আছে। আমরা ডটটা দিয়েছিলাম যে কিছু বইতে তোমরা ডট দেখবা, ডট মানেও হচ্ছে ডট আর বন্ডের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, দুটো জিনিস কানেক্ট হচ্ছে, এটা বুঝতে পারলেই হয়। ঠিক আছে, আমরা আসি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনে। R3N, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিনের রিপ্রেজেন্টেটিভ। এখানেও আমরা নিব হচ্ছে নাইট্রাস অ্যাসিড, বাট আগের বারের মতো করে নেই নাই, এবার নিয়েছি এটাকে প্লাস মাইনাস এইভাবে। কেন এবার এটাকে এরকম নর্মাল প্লাস মাইনাসের মতো করে নিচ্ছি, আগের মতো করে নিচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে তার কোনো হাইড্রোজেন আসলে অবশিষ্ট নাই এখানে কোনো ধরনের বন্ড করার জন্য। তো এইভাবে নিলে আমাদের লাভ যেটা হয়, আগে আমরা তোমাদেরকে দেখাইছি আগের ক্লাসগুলোতে, এই লোন পেয়ারটা কি করতে চায় বলো তো? সে কিন্তু কোঅর্ডিনেট বন্ড। সামনে এই যে প্রোটনটা আছে এটার সাথে কিন্তু একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে চায়। তাহলে এতটুকু বন্ড করলে কি ফর্ম হবে বলো তো? R3NH প্লাস এরকম একটা আয়ন তৈরি হবে। এই প্লাস আয়নটা তখন আবার কাকে অ্যাট্রাক্ট করবে বলতো? সাথে থেকে যাওয়া যে NO2 মাইনাস আয়নটা সেটাকে অ্যাট্রাক্ট করবে। করলে পুরোটা মিলে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, এই কম্পাউন্ডটার স্পেশালিটি কি, এটা একটা আয়নিক নেচারের কম্পাউন্ড, যেহেতু প্লাস মাইনাস আয়ন দেখা যাচ্ছে, তো সে পানিতে দ্রবীভূত হয়ে যায়, ডিজলভড ইন ওয়াটার। এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে এই ধরনের রেসপন্স দেখায়। তার মানে তিনটা টেস্ট টিউবের মধ্যেই যদি আমরা নাইট্রাস অ্যাসিড যোগ করি, যেই টেস্ট টিউব থেকে আমি বাবল পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, যেটাতে আমি অয়েলি কালারফুল লেয়ার পাবো সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, আর যেটাতে আমরা কিছুই পাবো না, জাস্ট শান্তিপূর্ণ যৌগ তৈরি হবে এবং দ্রবীভূত হয়ে যাবে পানিতে, সেটাতে হচ্ছে আমরা 3 ডিগ্রি পাবো। বুঝছো, এইভাবে 1 to 3 ডিগ্রি অ্যামিনকে আলাদা করা হয়। ঠিক আছে, সবাই যারা শুনতেছো ওকে তো না? দেন আমরা ছোট টপিক আরেকটা পড়ে ফেলতে পারি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, এই দুইটার মধ্যে পার্থক্য জানতে চাই অনেক সময়। তো 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য আমরা আসলে নাইট্রাস অ্যাসিড দিয়েই করি। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে তো বিক্রিয়াটা আগেই দেখলাম, সেটা তো বুঝতেছো, মানে সে একই জিনিস, HONO।
এটা ছিল অ্যালিফেটিক অ্যামিনের জন্য বিক্রিয়া। আর আমরা যদি এখানে একটা অ্যারোমেটিক অ্যামিন নেই, মানে অ্যানিলিন যদি নিতাম আর কি, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা তোমাদের জন্য নতুন। এখানে আমরা নাইট্রাস অ্যাসিড তো ডিরেক্টলি, এটা আগেরটার মতো একই কথা আর কি, সবার জন্য সত্য। আমরা তো ডিরেক্টলি কোনো নাইট্রাস অ্যাসিড এখানে যোগ করতে পারতাম না, তাহলে আমাদেরকে কি করতে হইতো, এখানে একটা মিশ্রণ যোগ করতে হইতো। কোন মিশ্রণটা? সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তো এখানে যেটা হয়, এই সোডিয়াম নাইট্রাইট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটা অ্যাড করলে আগেই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অংশটা এখানে বিক্রিয়া করতে চলে আসে। তখন কি হয়, এই যে এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন যে আছে, এই লোন পেয়ার ইলেকট্রনটা দিয়ে সে প্রথমে প্রোটনটাকে অ্যাটাক করে, তারপর সে ক্লোরাইডটাকেও ধরে। তো কিছুক্ষণের মধ্যে এখানে তুমি এরকম একটা কম্পাউন্ড পাবা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই যে HCl টা এখানে চলে আসবে NH2 এর কাছে, আসলে তুমি এরকম NH3Cl টাইপের একটা যৌগ পাবা। এই যৌগটাকে আমরা বলি হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড। দুইটা নাম আছে আসলে, একটা হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। আমরা জিনিসটাকে এইভাবে না দেখায় বইতে তুমি এভাবেও পেতে পারো, মানে দুইটাই দেখে রাখা ভালো, যে NH2.HCl এভাবেও পেতে পারো। .HCl লেখার সুবিধা হচ্ছে তুমি বুঝতে পারলা যে এটা এসে সিম্পলি বসে গেছে। আর কিভাবে বসে যায়, কেন বসে যায়, কেন অ্যাট্রাক্টেড হয়, সেটারও একটা এক্সপ্লেনেশন আছে, যে লোন পেয়ার দিয়ে প্রোটনটাকে ধরবে, তারপর সাথে ক্লোরিনটাও থাকবে, তো বইতে যে এইভাবে পাওয়ার পসিবিলিটি বেশি। এটাকে আমরা অ্যানিলিনিয়াম ক্লোরাইড বলি, অথবা কি বললাম, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। তো এই যে কম্পাউন্ডটা তৈরি হয়, এটা একটা টেম্পোরারি কম্পাউন্ড, যথারীতি যে ডট দেখে বুঝতেছো। তো আমাদের যে মিশ্রণটা আমরা ইউজ করেছিলাম আর কি, যে সোডিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে HCl 0 থেকে 5 ডিগ্রি, জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করি, এই সোডিয়াম নাইট্রেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে নাইট্রাস অ্যাসিড তৈরি করার আগ পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকুতে এই জিনিসটা এভাবে কানেক্টেড হয়ে থাকে। তো কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, HONO নাইট্রাস অ্যাসিড তৈরি হয়ে যাবে। তখন যেটা হবে এখান থেকে, এই যে এই নাইট্রোজেন, এই ক্লোরিন, এই নাইট্রোজেন সব একসাথে এসে N2Cl নামের একটা যৌগ তৈরি করবে বেনজিনের সাথে। আর তুমি যদি এই NClN এই জিনিসগুলোকে বাদ দিয়ে দাও, বাকি কি থাকে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন, তো এই অংশটা পানি হিসাবে আলাদা হয়ে বের হয়ে যায়। এই যে যৌগটা N2Cl, এটা কেমিস্ট্রিতে বা অর্গানিক কেমিস্ট্রিতে খুবই ফেমাস একটা যৌগ। এটাকে আমরা কি কম্পাউন্ড বলি? এটাকে বলে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, সবাই নামটা মাথায় রাখো। N2Cl, বেনজিনের মধ্যে যদি এই রেডিকেলটা কানেক্টেড থাকে, এই কম্পাউন্ডটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এখন তুমি উপরের রিয়াকশনের সাথে নিচের রিয়াকশনটা, এই 1 আর 2 যদি কম্পেয়ার করো, তাহলে আইডিয়াটা পেয়ে যাবা যে 1 নাম্বার কম্পাউন্ডে নাইট্রোজেন গ্যাস ফর্ম হইতো, যেটাকে আমরা বাবল ফর্মে পেতাম। সেকেন্ড কম্পাউন্ডে সেকেন্ড রিয়াকশনে এই নাইট্রোজেন অংশটা গ্যাস আকারে বাইরে রিলিজ না হয়ে সে যৌগের মধ্যে আসলে আটকা পড়ে যায়, তো পরেরটায় কোনো বাবল টাবল পাওয়া যায় না। এই ডিফারেন্স দিয়ে একটাতে ডাইজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়, আরেকটাতে নাইট্রোজেন পাওয়া যায়। এই ডিফারেন্স দিয়ে আমরা 1 ডিগ্রি অ্যালিফেটিক এবং 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে পারি, মানে আলাদা করতে পারি। বুঝছো? এই প্রশ্ন অনেক সময় আসে যে অ্যারোমেটিক অ্যামিন যেমন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, অ্যালিফেটিক যৌগটা কেন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করতেছে না? এই প্রশ্নটার উত্তরও সিম্পল, যে আসলে অ্যালিফেটিক যৌগটা যদি আমরা ডিটেইল পার্টটা দেখি, যে RNH2 ও আসলে সিমিলার ওয়েতে একটা ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে, করে না যে তা না। ও হচ্ছে N2Cl এরকম একটা যৌগ তৈরি করে, মানে অ্যালিফেটিক একটা ডাইজোনিয়াম ক্লোরাইড অ্যালিফেটিক যৌগটাও তৈরি করে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যৌগটা আনস্টেবল, এই কারণে সে টিকে থাকতে পারে না, সে ভেঙে হচ্ছে
ওই যে অ্যালকোহল, নাইট্রোজেন, HCl এগুলাতে ভেঙে আলাদা হয়ে যায়। তখন নতুন প্রশ্ন আসবে যে কেন অ্যারোমেটিক যৌগটা স্টেবল মানে ভাঙে না, কিন্তু অ্যালিফিটিক যৌগটা কেন আনস্টেবল, সেটা কেন ভেঙে যাচ্ছে? এই কোশ্চেনের অ্যান্সার কি? রিংটার জন্য। হ্যাঁ, রিংটার জন্য। আর একটু কঠিন করে তুমি বলতে পারো যে এখানে রেজোনেন্স হয়, হয় তাই স্টেবল। তো এক লাইনে তুমি এটা বললেও সবাই বুঝবে যে অ্যারোমেটিক যৌগটায় হচ্ছে রেজোনেন্স হয় তাই এটা হচ্ছে স্টেবল, কিন্তু অ্যালিফিটিক যৌগগুলোতে রেজোনেন্সের কোনো সুযোগ নাই, এই কারণে এরা স্টেবল হতে পারে না, এরা পরবর্তীতে ভেঙে অন্য যৌগে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, এগুলো বেশ ইম্পর্টেন্ট ব্যাপার। শর্ট সিলেবাসে ডিরেক্টলি কভার করে কিনা আমি শিওর না শর্ট সিলেবাসের চেহারা দেখে, বাট এগুলা খুবই বেসিক জিনিস, এগুলা জেনে রাখা ভালো আর কি। ডায়োজেনিয়ামের কোনো ভৌত ধর্ম আছে? তো আরেকবার বলো ভাইয়া। ডায়োজেনিয়ামের কোনো ভৌত ধর্ম আছে যেটা দেখে বুঝবো যে? না, ডাইজোনিয়াম ক্লোরাইডের আলাদা মেনশনেবল কিছু নাই, মানে তুমি শুধু ওটা বললেই হবে, মানে ডাইজোনিয়াম ক্লোরাইড হচ্ছে যে দ্যাট মাচ ফেমাস একটা জিনিস, যেখানে ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হয় বা বাবল ফর্ম হয় না, ওভাবে বললেও হবে। আর এই যে রিয়াকশনটা কথা প্রসঙ্গে বলে রাখি, এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলে, ডায়াজোটাইজেশন রিয়াকশন। ইভেন এটাকে ডায়াজো কেন বলে সেই হিস্ট্রিও জানা সহজ। সবাই লিখে রাখো, এই রেডিকেলটাকে হচ্ছে ডায়াজো রেডিকেল বলে। ডায়াজো মূলক বলে এই এতটুকু অংশকে। সরি, এটাকে ডায়াজো মূলক কেন বলে? নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম নাইট্রোজেনের হওয়ার আগ পর্যন্ত এটার নাম ছিল হচ্ছে অ্যাজোট। মানে তুমি যদি হিস্ট্রিক্যালি ঘাটো জানতে পারবা, অ্যাজোট মানে হচ্ছে ইনার্ট। এটাও বোধহয় আমরা অনেকে জানি যে ফর্মালি নিষ্ক্রিয় গ্যাসগুলো ডিসকভার হওয়ার আগ পর্যন্ত নাইট্রোজেন হচ্ছে ইউনিভার্সে পাওয়া সবচেয়ে, মানে কি বলবো, নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস ছিল, এই কারণে এটাকে আমরা অ্যাজোট বলি বা ইনার্ট বলি। তো নাইট্রোজেনের নাম যে অ্যাজোট, এটা অনেক আগে থেকেই বেশ পরিচিত। এই মূলকে, এই রেডিকেলে 2 পিস নাইট্রোজেন থাকে, তাই এটাকে হচ্ছে আমরা ডাই অ্যাজো এইভাবে হচ্ছে বলতে চাইতেছিলাম। তো যেটা হয় আর কি উচ্চারণের ক্ষেত্রে, ডাই অ্যাজো, ডাই অ্যাজো, এত স্পষ্ট করে তো কেউ বলে না, একসাথে হয়ে এটা হয়ে গেছে হচ্ছে ডায়াজো। তো এটাকে শুনতে এবং লিখতে এখন ডায়াজো মনে হয়, বাট ডায়াজো মানে আসলে ডায়াজো না, ডাই অ্যাজো। ঠিক আছে। একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। ভাই, যে ওখানে যে নাইট্রোজেন কি ওখানে কোঅর্ডিনেট বর্ণ করলো কোথায়? ভাই, আগের পেজটাতে ভাই, ওই যে মাঝখানে স্টেপটাতে এখানে? যে ডট দিয়েছেন যে। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো কোঅর্ডিনেট বন্ড করে যে কম্পাউন্ডটা হয় ওই যে NH3Cl, ওটা ওভাবে দেখাই না, তুমি বইপত্রে পাবা না, বইপত্রে পাবা হচ্ছে এইভাবে যে এখানে অলরেডি যা ছিল তার সাথে সিম্পলি HCl এসে টেম্পোরারি টাইমের জন্য কানেক্ট হয়ে আছে। বাট তুমি যদি বুঝতে চাও যে কেন কানেক্ট হচ্ছে, সেটার মোটিভেশনও খুঁজে পাবা আর কি, যে এখানকার লোন পেয়ার দিয়ে সে প্রথমে H+টাকে কানেক্ট করে, দেন পুরোটা মিলে হচ্ছে ক্লোরাইডটাকে কানেক্ট করে। ভাই, যে একটা যে ছিল NH3C+, এভাবে লিখলে কি ওখানে প্লাস দেওয়া লাগবে, NH3+Cl? হ্যাঁ হ্যাঁ, দিতে পারো, NH3+Cl- ওভাবে লিখতে পারো। জি ভাই, কিন্তু ওইটা। ওইভাবে লিখলে হচ্ছে তুমি ওই যে মানে একা হয়ে যাবা, আশেপাশে কেউ আর ওভাবে লিখবে না, শুধু তুমিই লিখবা, তখন টিচার ইরিটেট ফিল করে তোমার মার্ক কম দিতে পারে আর কি। জি ভাই। তো তুমি জেনে রাখো যে এটা ওভাবে হয়, কিভাবে ফরমেশনটা হয়, বাট লেখার সময় যেটা বইতে লেখা যেভাবে, এভাবে লিখলে ভালো হয় আর কি। জি ভাই। ঠিক আছে, তাহলে লাস্ট একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো, অ্যামিনের জেনারেল প্রপার্টি। দেখো, গতদিন আমরা এই কথাটা বলেছিলাম যে অ্যামিন কোন পার্সপেক্টিভে অন্য সকল অর্গানিক কম্পাউন্ড থেকে ডিফারেন্ট, বলতো কারো মনে আছে? মানে অ্যামিন কম্পাউন্ড গুলা কেন আমরা ডিফারেন্ট দাবি করতে চাচ্ছিলাম বাকিদের থেকে, কেন ডিফারেন্ট? অ্যামোনিয়ার জাতক। হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম যে অন্য সব যৌগে সবসময় কার্বনটা হচ্ছে আমাদের ফোকাসে থাকে,
বাট এখানে নাইট্রোজেনটা হচ্ছে মূল ফোকাস, এবং কম্পাউন্ড গুলো বেসিক্যালি অ্যামোনিয়ার ডেরিভেটিভ, অ্যামোনিয়ার থেকে উৎপন্ন হয়। তো এই লাইনটা কিন্তু বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। আমরা কি এমনিতে জানি বা মনে আছে আমাদের অ্যামোনিয়া এটা কি কি টাইপের সাবস্টেন্স, বস্তু, অ্যাসিড ধর্মী নাকি ক্ষার ধর্মী? বলো তো চিন্তা করে, অ্যামোনিয়া কি অ্যাসিড নাকি ক্ষার? ক্ষারধর্মী। ক্ষারধর্মী, এটা হচ্ছে ক্ষারধর্মী বা বেসিক নেচারের। তো এখান থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া যদি নিজেই ক্ষারধর্মী হয়, অ্যামোনিয়ার যারা পরের জেনারেশন মানে ডেরিভেটিভ বা জাতক বলতেছি, তাদের মধ্যে অবশ্যই কোন ধর্মটা কম বেশি থেকে যাওয়া উচিত? এই ক্ষার ধর্মটা থেকে যাওয়া উচিত। তো এখান থেকে কমন প্রশ্ন বা উত্তর হচ্ছে অ্যামিন। এটা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী? অ্যান্সার হচ্ছে অবভিয়াসলি এরা হচ্ছে ক্ষারধর্মী। কোন কোন ডিগ্রি হয়তো বেশি, কোন কোন ডিগ্রি হয়তো কম, সেটা ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এরা যেহেতু সবাই অ্যামোনিয়ার বংশধর, অ্যামোনিয়া বিইং এ স্ট্রং বেস, অ্যামিন যারা আছে তারা সবাই আসলে মোর অর লেস ক্ষারধর্মী হবে। এটা জেনে রাখা কিন্তু ভালো। দেন আমরা অ্যাসিড বেইজের কোন থিওরি ফলো করতে চাই সবসময় স্ট্যান্ডার্ড থিওরি হিসেবে এইচএসসি তে? ব্রনস্টেড লাউরির যে থিওরিটা, সেটা হচ্ছে আমরা ফলো করতে চাই। এই থিওরিতে বেস কাকে বলে? প্রোটন একসেপ্টর। যারা হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে তারাই হচ্ছে ভালো ক্ষার। তো আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, এটা আমরা 2 মিনিটের মধ্যে এই টপিকটা শেষ করব, কারণ আমার ধারণা আমরা আউট অফ সিলেবাস কথাবার্তা বলতেছি এখন। অ্যামোনিয়া কেন ক্ষারধর্মী? আমরা ক্লেম করি যে দেখো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, তো আশেপাশে কোনো একটা প্রোটন আসলে সেইভাবে এটাকে ক্যাচ করতে পারে, এই কারণে অ্যামোনিয়া ক্ষারধর্মী। তাহলে দেখো তো, আমরা যদি এই হাইড্রোজেনটাকে একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, মানে একটা অ্যামিনে কনভার্ট করি, তাহলে এইখানেও যদি সিমিলার একটা প্রোটন থাকে, একটু চিন্তা করে বলা সম্ভব এই প্রোটনটাকে ধরার ক্ষেত্রে এই নাইট্রোজেনটা আগের মতোই অ্যাক্টিভ থাকবে, তার থেকে কম অ্যাক্টিভ থাকবে, নাকি তার থেকে বেশি অ্যাক্টিভ থাকবে? চিন্তা করো তো, মানে আমরা বলতে যাচ্ছি এই নাইট্রোজেনটাও প্রোটন ক্যাচ করে, এই নাইট্রোজেনটারও কাজ প্রোটন ক্যাচ করা, কিন্তু ক্যাচ করার ক্ষেত্রে সে কতটুকু অ্যাক্টিভ, কতটুকু সক্ষম, সক্রিয়, আগেরটার মতো, আগেরটা থেকে বেশি, আগেরটা থেকে কম, কি মনে হয় তোমাদের? চিন্তা করে দেখো কি হওয়া উচিত। এখানে একটা অ্যালকাইল গ্রুপ যে আসছে, অ্যালকাইল গ্রুপের কাজ কি আমরা জানি তো, তাই না? ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা ঠেলে মেরে দেয়। সামনে পাঠায় দেয়। তো এই জায়গাতে এই নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি অ্যামোনিয়াতে যা ছিল তা থাকবে নাকি তার থেকে বেশি হবে? তার থেকে বেশি বেশি হবে। হবে। বেশি যদি হয় তাহলে বেশি ইলেকট্রন ক্লাউড দিয়ে একটা প্রোটনকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে সে কি বেশি অ্যাগ্রেসিভ হওয়া উচিত, বেশি রিঅ্যাক্টিভ হওয়া উচিত? তো বেসিক্যালি এটা হচ্ছে ঘটনা। এখান থেকে খুব সহজেই সেই প্রোটনটাকে একসেপ্ট করতে পারবে। তার মানে অ্যামোনিয়ার থেকে 1 ডিগ্রি অ্যামিন মোর রিঅ্যাক্টিভ, মোর বেসিক, ঠিক আছে, বেশি ক্ষারধর্মী। তাহলে একই লজিকে যদি বলি, আমরা এই হাইড্রোজেনটাকে যদি একটা অ্যালকাইল দিয়ে রিপ্লেস করি, মানে একটা 2 ডিগ্রি অ্যামিন নিয়ে কথা বলি, তাহলে এটাকে আরো বেশি বেসিক হওয়া উচিত না? যেহেতু এখান থেকে আরো ইলেকট্রন আসবে, আরো সহজে সেটাকে একসেপ্ট করতে পারবে। বোঝা যাচ্ছে? তাহলে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি বেসিক, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি বেসিক, 2 ডিগ্রি থেকে কোনটা বেশি বেসিক হওয়া উচিত? 3D। 3 ডিগ্রি হচ্ছে আরো বেসিক হওয়া উচিত। বাট আনফরচুনেটলি এখানে একটা ঘাপলা হয়ে গেছে। আমরা যখন 3 ডিগ্রি অ্যামিনের সাথে চেক করতে গেলাম, তখন যেটা দেখলাম এইটার বেসিক নেচার কিছুটা কমে গেছে। এটা 2 ডিগ্রির সাথে একই সিকোয়েন্সে যত অ্যাগ্রেসিভ হওয়ার কথা ছিল ততটা অ্যাগ্রেসিভ সে না, সে বরং আর একটু স্লো, আর একটু লো বেসিক। তো তখন আবার নতুন প্রশ্ন যে কেন আমি অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি বুঝলাম, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বুঝলাম, 3 ডিগ্রিতে এসে আবার কি প্রবলেম হইলো? এই প্রবলেমও আমরা বুঝি। এই প্রবলেম হচ্ছে এই যে প্রোটনটা, এটা তো নাইট্রোজেনের কাছে এসে বসতে তো হবে। তো অ্যালকাইল গ্রুপগুলি আসলে এত বড় বড় হয়ে যায় যে তখন আর প্রোটন এসে নাইট্রোজেনের সাথে ঠিক মতো বন্ড ফর্ম করতে পারে না। এটাকে আমরা কি প্রবলেম বলি? স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স বা হচ্ছে স্টেরিক বাধা। তার মানে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি বেটার ইন টার্মস অফ বেসিসিটি, ক্ষারের ধর্মিতার কথা যদি বলি, অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন বেটার, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেটার, বাট 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বেটার না। 3 ডিগ্রির অবস্থা খারাপ, 3 ডিগ্রি একটু কমে গেছে। তো 3 ডিগ্রিটা কোথায় কমে কোথায় গেল সেটা জানতে হয়। এটা আমরা কেবির ভ্যালু দেখে জানতে পারি। তো সব বইতে কেবির ভ্যালু গুলা দেওয়ার কথা। তোমরা এই অ্যামিনের কয়েকটার জন্য কেবির ভ্যালুটা দেখতে পারো, মুখস্থ করতে হবে না, জাস্ট 10 এর পাওয়ার গুলা খেয়াল রাখতে পারো। আমি অ্যান্সারটা বলে দিতে পারি, 213।
গ্রেটার দেন হচ্ছে অ্যামোনিয়া। এইটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনের সিকোয়েন্স ক্ষারধর্মিতার ক্ষেত্রে। ঠিক আছে, সারা জীবন তো আমরা অর্ডার গুলাকে হয় 1 2 3 অথবা 3 2 1 পড়ে আসি। এটা কিন্তু একটু ডিফারেন্ট, 2 1 3। তো এই স্পেশালিটির কারণে এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, বোথ এমসিকিউ এবং হচ্ছে সিকিউ। অনেকে আবার অ্যারোমেটিক অ্যামিনের কথা জানতে চায় যে আমরা যদি এই তুলনাতে অ্যানিলিনকেও নিয়ে আসি তাহলে অ্যানিলিনের কি অবস্থা হয়। তো অ্যানিলিনের ক্ষেত্রটা বোঝার জন্য অ্যানিলিনের রেজোনেন্সটা বোঝা জরুরি ছিল, যেটা আবার আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? এই লোন পেয়ারটা কিন্তু এখানে থাকে না, যেটা দিয়ে আমরা ভাবি যে সে প্রোটনটাকে ধরবে। এই লোন পেয়ারটা কিন্তু আসলে নাইট্রোজেনের কাছে থাকে না, সেই ইলেকট্রনটাকে কোথায় দিয়ে রাখে বলতো? এটাকে কিন্তু সে রিং এর মধ্যে দিয়ে রাখে, যেটার ভিতর এই লুপ গুলা হচ্ছে চলতে থাকে। এবং তোমাদের যদি মনে থাকে এর পরের চিত্রতেই কি হয়ে যায় বলতো, নাইট্রোজেনের উপর একটা প্লাস সাইন চলে আসে না? খাতা খুলে দেখো, রেজোনেন্সের প্রথমেই কিন্তু এই বাইরের যে মাথার পেয়ার অফ ইলেকট্রন এটা রিং এর দিকে চলে আসে এবং নাইট্রোজেনটা হচ্ছে প্লাস চার্জের হয়ে যায়, এবং পুরো চিত্র জুড়েই বলতে পারো এই প্লাস চার্জটা সে ধরে রাখে। এখন নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ এক্সিস্ট করার মানে কি বলতো? একটা প্রোটন যদি এখানে আসে তাহলে কি সে এখানে ভালো করে আকর্ষণ করতে পারবে নাইট্রোজেনকে? কখনো না। সম্ভব সেটা পারবে না। তো এখান থেকে বোঝা যায় যে অ্যারোমেটিক অ্যামিন ডিউ টু দা রেজোনেন্স সে যেটা করে তার বাইরের ইলেকট্রনকে সে রিং এর দিকে দিয়ে রাখে এবং তার নিজের নাইট্রোজেনের কাছে একটা ইলেকট্রন স্কার্সিটি, একটা ডেফিসিয়েন্সি, একটা ঘাটতি গ্রো করে, যেটাকে আমরা প্লাস চার্জ দিয়ে দেখাই। এবং এই জিনিসটা দেখে খুব সহজেই বোঝা সম্ভব যে নতুন কোনো প্রোটন যদি বাইরে থেকে আসে, নাইট্রোজেনের এই প্রোটনকে ধারণ করার গ্রহণ করার তেমন কোনো আগ্রহই থাকা উচিত না। তাহলে অ্যারোমেটিক অ্যামিনগুলি ইন টার্মস অফ বেসিসিটি, ক্ষারধর্মিতার কথা যদি চিন্তা করি, শক্তিশালী হওয়া উচিত নাকি মৃদু বা দুর্বল হওয়া উচিত? দুর্বল। দুর্বল। এবং আমরা এটাই পাই, অ্যারোমেটিক অ্যামিনগুলি মানে ফার লেস বেসিক দেন দ্য অ্যালিফেটিক ওয়ান্স। ঠিক আছে, তো তুমি যদি অর্ডারে বসাও, অ্যামোনিয়ার পরে এসে বসবে হচ্ছে অ্যানিলিন। বাট পরে বসাচ্ছি মানে যে ঠিক কাছাকাছি তা না, অ্যানিলিন আসলে অনেক পুর, অনেক অল্প বেসিক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিসিটির সিকোয়েন্স, এটা মাথায় রাখতে পারলে ভালো। এখান থেকে এমসিকিউ সিকিউ সব ক্ষেত্রেই প্রশ্ন টশ্ন আসে। কে বলতে পারবা অ্যামিনো গ্রুপ আইডেন্টিফাই করে কিভাবে? কোন যৌগের মধ্যে অ্যামিনো গ্রুপ আছে কিনা কোন এক্সপেরিমেন্ট দিয়ে এটা টেস্ট করা যায়? গতদিন এটা আমরা পড়েছিলাম, কার্বিলামিন টেস্ট। ঠিক আছে, কার্বিলামিন টেস্ট এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম সিম্পলি বুঝার জন্য, বাসায় পড়তেছো কিনা? বাসায় তো পড়তেছো না। ঠিক আছে, যারা পিছায় আছো লেকচার সব কমপ্লিট করে ফেলো, আমাদের সাথে সাথে চলে আসার চেষ্টা করো। আচ্ছা, আমরা এখন কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে দু চারটা কথা বলবো, বেসিক্যালি শুনবো, বলবো কম। কার্বক্সিলিক অ্যাসিড, COOH, এটার প্রিপারেশন বলতো? থ্রু আউট দা বুক অগণিত বার আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করেছি। কয়েকটা ওয়ে বলতে পারবা কার্বক্সিলিক অ্যাসিড তৈরির, ফেমাস? দেখো এগুলো সব আমরা পড়েছি কিনা। একটা হচ্ছে অ্যালকোহল বা অ্যালডিহাইড কে কি করলে অ্যাসিড পাওয়া যায় বলতো? অক্সিডেশন বা হচ্ছে জারণ। তো অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অক্সিডাইজ করলে অ্যাসিড। এই সিকোয়েন্স কিন্তু আমাদের জানা এবং বিভিন্ন কাজে ব্যবহার করা, এটা দিয়ে আমরা করতে পারি। দেন আর কি ওয়ে আছে অ্যাসিড তৈরি করার? দ্বিতীয় ফেমাস ওয়ে হচ্ছে সায়ানোকে আদ্র বিশ্লেষণ করা, হাইড্রোলাইসিস অফ সায়ানো কম্পাউন্ডস। কি হয়, যে কোনো সায়ানো রেডিক্যাল যদি কোথাও থাকে কিচ্ছু করা লাগবে না, আগে এটা বলছি অবশ্য মনে হয় তোমাদের, বাট আবার একটু রিপিট করি। সেটা হচ্ছে সায়ানো রেডিক্যাল যদি কোথাও থাকে, তুমি এখানে যদি এসিডিক হাইড্রোলাইসিস বলি আর কি, পানি যোগ করবা সাথে এসিড প্রেজেন্ট রাখবা, পানি যোগ করবা সাথে এসিড প্রেজেন্ট রাখবা। এই কাজটা যদি করতে পারো কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু CN গ্রুপটা চেঞ্জ হয়ে
সি ডাবল এইচ হয়ে যাবে। তো যে কোনো অ্যালিফেটিক হোক অ্যারোমেটিক হোক, যে কোনো জায়গায় সায়ানো গ্রুপ দেখলেই তুমি পানি এবং অ্যাসিড যদি যোগ করে দাও তাহলে সে কার্বক্সিলিক অ্যাসিড মূলকে কনভার্ট হয়ে যাবে। সায়ানো গ্রুপের আরেকটা বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম, এখানে অপ্রাসঙ্গিক তাও মনে পড়েছে যেহেতু বলে রাখি, সায়ানো গ্রুপকে তুমি যদি রিডিউস করো তাহলে সে হচ্ছে এমিনে কনভার্ট হয়। ঠিক আছে, তো এইটাও মাথায় রেখো আর কি, একই সাথে যে সায়ানো গ্রুপকে রিডাকশন করলে অ্যামিন আর হাইড্রোলাইসিস করলে হচ্ছে এসিড, এই দুদিকে তার মুভমেন্ট আছে। বলো, এসিড তৈরি করার আর কোনো মেথড তোমাদের কি জানা আছে? ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক, এখান থেকে এসিড তৈরি করা যায়, এটা আর আমরা নতুন করে পড়বো না, অতীতে হয়েছে। কাগজ খুলে খাতা খুলে এই জিনিস হচ্ছে পড়ার চেষ্টা করবা। কি যোগ করতে হয় এখানে মনে আছে? এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যোগ করতে হয়, করে তারপরে হচ্ছে আমরা মানে আর এম জি এক্স এর সাথে কার্বন ডাই অক্সাইড যোগ করলে তখন হচ্ছে এটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, ফোর্থ কোনো ওয়ে লাগলে এসিসি রিঅ্যাকশন ইউজ করতে পারো। ওই যে ইথাইনের আদ্র বিশ্লেষণ করবা, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে যখন তুমি রিয়েক্ট করবা তখন প্রথমে তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড, দেন অ্যালডিহাইডকে তুমি যখন আবার অক্সিডাইজ করবা তখন এটা হয়ে যাবে হচ্ছে অ্যাসিড। তো 3-4টা মেথড হলো, চিন্তা করলে আরো মেথড মাথায় আসতে পারে, বইপত্র করলে আরো আসতে পারে। তো 3-4টা মেথড দেখে রাখা উচিত কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে প্রিপেয়ার করে। দেন হচ্ছে আইডেন্টিফিকেশন। কারো কোনো আইডিয়া কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বা সি ডাবল এইচ কে আইডেন্টিফাই করে কিভাবে? আইডিয়া সিম্পল, অ্যাসিড যদি হয় কোনোটা, এর মধ্যে আমরা সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে যোগ করি। এই রিঅ্যাকশন তোমরা ছোটবেলায় পড়েছো হয়তো, বলো এখানে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে প্রবাবল কি কি যৌগ উৎপন্ন হওয়া উচিত? চ্যাট বক্সে লিখে দাও তাইলেই হবে। ঠিক আছে, মানে এটা তো সহজ বিক্রিয়া, ওইটাই ওয়েট করতেছিলাম, তোমরাও মেবি ওয়েট করতেছিলে যে এত ছোট বা এত সহজ রিয়েকশন দেওয়া উচিত হবে কিনা। এই ধরনের অ্যাসিড বেস রিয়েকশনে কি হবে, আর সি ডাবল এইচ এর সাথে সোডিয়াম বাইকার্বনেট রিয়েক্ট করলে আর সি ডাবল এনে লবণ তৈরি হবে, সাথে কার্বনিক অ্যাসিড তৈরি হবে যেটা ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। তো এই ধরনের রিয়াকশনে যখন তুমি কখনো দেখবা যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে, পরের টেস্ট গুলা তো বেসিক্যালি আর সি ডাবল এইচ এর টেস্ট না, পরের টেস্ট গুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কে শনাক্ত করার টেস্ট। কার্বন ডাইঅক্সাইড কি কিভাবে আইডেন্টিফাই করা হয় মনে আছে তোমাদের? ওই যে পরিষ্কার চুনের পানি, লাইম ওয়াটার, পরিষ্কার চুনের পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে পাস করলে কি হয়? ঘোলা হয়ে যায়। ঘোলা পানি। ঘোলা পানিতে কি স্বীকার করতে হয় বলো?
তো এই ধরনের টেস্ট দিয়ে আমরা বলতে পারি আর কি যে আমরা সি ডাবল এইচ গ্রুপটাকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সি ডাবল এইচ এর আইডেন্টিফিকেশন। এরপর হচ্ছে ইথার, ইথারের প্রিপারেশন। ইথারের প্রিপারেশন আমরা তোমাদেরকে পড়াইছি, একটু কি চিন্তা টিন্তা করে একটা দুইটা মেথড খুঁজে বের করতে পারবা ইথারকে প্রিপেয়ার করা হয় এমন মেথড? ইথার প্রিপেয়ার করার আমরা লিখে দিব না, ক্লাসে পড়ানো হয়েছে আগে। দুইটা ফেমাস মেথড আছে, একটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সিনথেসিস। ঠিক আছে, উইলিয়ামসন ইথার সংশ্লেষ পদ্ধতি। সেকেন্ড একটা আছে, সেটা হচ্ছে ইথানল এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড। এই দুইটা রিয়াকশন থেকে হচ্ছে ইথার তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা একটু মাথায় রাখি। চিন্তা করে দেখো, আর আর কি জিনিস আছে আমাদের, দেখো চিন্তা করে। পলিমারাইজেশনে কি অপটিক্যাল আইসোমার, সরি, আইসোমারটা লাগবে? হ্যাঁ, আইসোমার হচ্ছে লাগবে। আইসোমার বোধহয় আমরা তো বিভিন্ন সময় একটু একটু পড়েছিলাম বোধহয়, তাই না? স্ট্রাকচারাল আইসোমারিজম বোধহয় আমরা পড়েছিলাম, ওই যে 5 টাইপের হয়। দেন বাকি একটা ছোট্ট অংশ আছে, ওইটা আমরা দেখি পারলে আজকেই হচ্ছে পড়ে ফেলবো, এগুলো আর ফেলে রেখে লাভ নাই। যদিও এখান থেকে কোশ্চেন এক্সপোজার কম, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, আসলে হয়তো এমসিকিউ অথবা হচ্ছে শর্ট কোশ্চেন এরকম আসবে। ভাই ঠিক লাস্ট আছে আমরা, পেজে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে একটা 1 মিনিটের ব্রেক দিচ্ছি। 1 মিনিট পরে আমরা আইসোমারিজম স্টার্ট করব। ভাই এগুলোর কি কোনো বিক্রিয়া কাজে লাগবে না, মানে আগে যেগুলো পড়ছি আমরা, সংযোজন বিক্রিয়া ওই ধরনের, অপসারণ সংযোজন? এগুলোর বিক্রিয়া কাজে লাগবে না। কাজে লাগবে না বলতে হচ্ছে শর্ট সিলেবাসে নাই আর কি, এটা হচ্ছে প্রবলেম। আর এগুলোর বিক্রিয়া আবার হচ্ছে ইজি, মানে নতুন রিয়াকশন নাই, সব হচ্ছে পুরনো রিয়াকশন দিয়েই কাজ চলে যাবে আর কি। তো আমরা তোমাদেরকে দেখাই দিব কয়েকটা, বাট এখানে আলাদাভাবে রিয়াকশন শেখা লাগবে না আর কি ওরকম ডেডিকেটেড ওয়েতে। ভাই একটু টিপস দিয়ে নে, পরে কিভাবে পড়বো, এত কিছু রিভিশন দিতে সব ভুলে যাচ্ছে, একটা করে পড়ছে একটা করে ভুলে যাচ্ছে। এত কিছু কই পাইলা, জিনিস তো কম, অত্যন্ত কম, তার মধ্যে 2টা চ্যাপ্টার এখনো পড়োই নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু জিনিস তোমাদেরকে একটু বলে রাখি। আমাদের স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানুতা আর কি, যে পার্টটা, ওটাতে তো 5টা ভাগ ছিল, এগুলো নিয়ে বিভিন্ন সময় তোমাদের সাথে কথাবার্তা হয়েছে আমাদের। এর বাইরে আমাদের যে ত্রিমাত্রিক সমানুতা আছে, স্টেরিও আইসোমারিজম,
এটাকে আমরা ডিসকাশন, এগুলোর আসলে ক্লাসিফিকেশন খুবই কমপ্লেক্স এবং খুবই ভাস্ট, যত উপরে ক্লাসে উঠবে তত কমপ্লেক্সিটি বাড়বে। এইচএসসি তে তেমন কিছুই দেওয়া নেই, জাস্ট দুইটা টাইপ নিয়ে তোমাকে কিন্তু ইন্ট্রোডাকশনের মতো আর কি দেওয়া আছে, যে স্টেরিও আইসোমারিজমের দুইটা পার্ট, একটা হচ্ছে জিওমেট্রিক বা জ্যামিতিক, যেটা আমরা সিস ট্রান্স বলি, আর এটা হচ্ছে অপটিক্যাল। জিওমেট্রিক যেটা, সিস ট্রান্স যেটা, সেটার মূল কথা ছিল দুইটা, যে এই আইসোমারিজম, সিস ট্রান্স আইসোমারিজম সবাই দেখাতে পারে না, দেখাতে পারে হচ্ছে ডাবল বন্ড আছে এরকম, অথবা হচ্ছে সাইক্লিক। সবাই একটু যা যা বলতেছি মনোযোগ দিয়ে শুনে রাখি। জিওমেট্রিক বা সিস্ট্রান্স সমানুতা যেটাকে বলে, এই সমানুতা সবাই দেখাতে পারে না। এই সমানুতাটা কি আসতেছে আমরা, বাট দেখানোর জন্য যে প্রাইমারি কোয়ালিফিকেশন সেটা হচ্ছে দুই রকম কোয়ালিফিকেশন থাকতে পারে, একটা হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে, একটা হচ্ছে সাইক্লিক বা চাক্রিক যৌগ হতে পারে। ডাবল বন্ডের বিষয়টা কি, সেটা হচ্ছে বইতে একটা কঠিন কথা বলা থাকে, যে সিস্ট্রান্স সমানুতার একটা পূর্ব শর্ত হচ্ছে, আমি লিখেই দেই, মুক্ত ঘূর্ণন সম্ভব না এমন যৌগে সিস্ট্রান্স হয়। ঠিক আছে? তো ফ্রি রোটেশন মানে কি সেটাও তোমাদেরকে, হ্যাঁ আগে বোধহয় দিন বলছিলাম এগুলো নিয়ে, জাস্ট এক মিনিট একটু শুনে নাও তাহলেই হয়, যেহেতু আগের দিন হয়তো আমরা কমপ্লিটলি বলি নাই। তো এটা একটু শুনে রাখতে পারো। ফ্রি রোটেশন মানে হচ্ছে আমরা কোন একটা অ্যাটমকে লক করে, মানে ধরে রেখে, আরেকটা ধরো অ্যাটমকে যদি আমরা বন্ডের এক্সিস অনুযায়ী এরকম রোটেট করাতে থাকি, ঘোরাতে থাকি, ঘোরাতে যে আমরা দেখবো যে আসলে কোনো ধরনের স্ট্রাকচারাল ডিজাস্টার হয় কিনা, কোনো বন্ড ভেঙে যাচ্ছে, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছু হয় কিনা। যদি দেখি যে না, কিচ্ছু হচ্ছে না, সিম্পলি ঘোরানো যাচ্ছে, এটাকে ঘুরলেও কোনো প্রবলেম নাই, তখন যদি ঘুরতে থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন সম্ভব। আর যদি দেখি ঘোরাতে গেলে বন্ড টন্ড ভেঙে যায়, জিনিসপত্র নষ্ট হয়ে যায়, তখন আমরা বলি মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন পসিবল না। যদি কোনো যৌগকে সিস্ট্রান্স আইসোমারিজম দেখাতে হয়, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে এটার মুক্ত ঘূর্ণন যেন সম্ভব না হয় সেটা দেখতে হবে, মানে তুমি ঘোরাতে গেলেই কিছু না কিছু ভেঙে যাবে। এই কারণে আমরা কন্ডিশন সেট করেছি ডাবল বন্ড থাকা। কারণ ধরো এটা যদি একটা সিগমা বন্ড হয়, এটার উপর তো আরেকটা লেয়ার অফ বন্ড থাকবে, তাই না, পাই বন্ড। তুমি যখন কোনো একটা অ্যাটমকে এরকম ঘোরাতে যাবা, তখন কি হবে, উপরে যে পাই বন্ড আছে এটা একটু আঁকা বাঁকা হয়ে তখন এটা ভেঙে যাওয়া উচিত। তো যেহেতু ঘোরাতে গেলেই জিনিসপত্র ভেঙে যাচ্ছে, অতএব আমরা বলবো এই কম্পাউন্ডে ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন পসিবল না। আর যেসব কম্পাউন্ডে ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন পসিবল না, সেগুলোকে আমরা বলি সিস্ট্রান্স আইসোমারিজম, মানে সেগুলো দেখাবে হচ্ছে সিস্ট্রান্স আইসোমারিজম। ঠিক আছে? তো দেখো সিস্ট্রান্স আইসোমারিজমের বেসিক্যালি কাহিনীটা কি ছিল। আমরা এই বন্ড বরাবর যে এক্সিসটা হচ্ছে কল্পনা করি, যদি দেখি যে সেম টাইপ অফ রেডিক্যাল গুলা সেম সাইডে আছে, যে এ দুইটা সেম একই পাশে আছে, বি দুইটা সেম একই পাশে আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে সিস আইসোমার। আর সেম জিনিস যদি আমরা দেখি এইভাবে আছে, এক্সিস বরাবর সেম জিনিসগুলা উল্টো উল্টো দিকে চলে গেছে, এরকম যদি কখনো হয়, অপোজিট দিকে যদি চলে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স আইসোমার। তো এই জিনিসটা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারলেই হয় যে আসলে সেম জিনিসগুলো একই পাশে আছে বা সেম জিনিসগুলো ডিফারেন্ট পাশে আছে। ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, স্টিল আইডেন্টিফিকেবল যে এখানে সেম জিনিসটা সেম সাইডে আছে, তো এটা সিস। যে এইখানে দেখো দুটো অপোজিট পাশে চলে গেছে, এগুলাকে আমরা বলি হচ্ছে ট্রান্স। তার মানে নেচারে আমাদের এমন কম্পাউন্ড দরকার হবে ডাবল বন্ডেড এবং এইসব কন্ডিশন মেনে চলে, সিমিলার টাইপের রেডিক্যাল এক পাশে, বাকিগুলো হচ্ছে আরেক পাশে, এরকম যদি হয় তখন এগুলোকে আমরা সিস বলি। আর সিমিলার জিনিসটাই যদি দুই পাশে থাকে মিউচুয়ালি, তখন এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্স। ওকে।
আর বেশি বেসিক কথা একটা বলি নাই, যেটা আগে বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই ধরনের আইসোমারিজম, ত্রিমাত্রিক আইসোমারিজমে যখন আমরা আসি তার আগে আমরা যেটা জেনে বুঝে এগ্রি করে আসি, এইখানে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত, মলিকুলার ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা সবই সেম হবে। সেম স্টিল যৌগ যদি ভিন্ন হয়, মানে তোমার কাছে দুইটা কম্পাউন্ড আছে যাদের মলিকুলার এবং স্ট্রাকচারাল দুইটা ফর্মুলাই হচ্ছে সেম, বাট স্টিল তুমি কনভিন্সড যে এই দুইটা যৌগ আসলে একই যৌগ না, ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড, তখন এই দুইটা কম্পাউন্ডের মধ্যে যে রিলেশনটা সেটাকে আমরা বলি হচ্ছে স্টেরিও আইসোমারিজম। ঠিক আছে? আর এখানে গাঠনিক সংকেত বলতে কি বোঝায়? কানেক্টিভিটি সেম, যে অ্যাটমের সাথে যে অ্যাটমটা কানেক্ট ছিল সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লেম করি তার গাঠনিক সংকেত হচ্ছে সেম। তো তুমি যদি এই কম্পাউন্ড গুলি দেখো, প্রথম দুইটা বা দ্বিতীয় দুইটা, সবসময় দেখবা একটা কার্বনের সাথে যে অ্যাটম গুলি কানেক্টেড ছিল, একটা কার্বনের সাথে যে অ্যাটম গুলি কানেক্টেড ছিল, ট্রান্সে এসেও ঠিক সেই অ্যাটম গুলাই কানেক্টেড, কিন্তু কিছু না কিছু জায়গায় একটা ডিফারেন্স হয়ে গেছে, যে কারণে আমরা একটাকে সিস একটাকে ট্রান্স বলতে পারতেছিলাম। ঠিক আছে? তো এই টাইপের কম্পাউন্ডকে দেখো, সিমিলার টাইপ রেডিকেল সেম সাইডে আছে, এটাকে আমরা বলবো হচ্ছে সিস, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স। বলতো এই কম্পাউন্ডটা দিয়ে কেউ যদি এরকম একটা কম্পাউন্ড লেখে, এটাকে কি বলবো আমরা? উপরের কম্পাউন্ড আর নিচের কম্পাউন্ডটা, এই দুইটা কি সিস ট্রান্স রিলেশনের মধ্যে আনা যাবে? না ভাইয়া। আনা যাবে না। মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে বেসিক এই প্রবলেম, এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের কিন্তু মলিকুলার এবং স্ট্রাকচারাল ফর্মুলা সেম হয় নাই, আণবিক এবং গাঠনিক সংকেত কিন্তু সেম হয় নাই। তো প্রথম কন্ডিশনেই এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, এখানে সিস্টার্স এর কোনো প্রসঙ্গই হচ্ছে আসবে না। অতএব প্রথম দিকে একটা কনফিউশন থাকে যে ইচ্ছা মতো রেডিকেল রেডিকেল চেঞ্জ করতে থাকলে আসলে সিস ট্রান্স আসতে থাকবে কিনা। এইটা অলওয়েজ মাথায় রাখবা যে আণবিক সংকেত, মলিকুলার ফর্মুলা এবং হচ্ছে কানেক্টিভিটি বা গাঠনিক ফর্মুলা, এই দুইটা সেম থাকার, যদি সেম থাকে তারপরে তোমার সিস্টেন্সের ব্যাপারগুলো হচ্ছে আসবে। ঠিক আছে? যদি তার আগের লেভেলেই কেউ ফিল্টার আউট হয়ে যায়, তাহলে তার জন্য আর কষ্ট করে তোমাকে সিস্টেন্স বের করতে হবে না। আর আমরা বোধহয় এরকম একটা কেস তোমাদেরকে বলেছিলাম, দেখো কিছু মনে টনে পড়ে কিনা, যে পি কিউ আর এস, চার হাতে চারটা ভিন্ন জিনিস। তো এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা সিস্টেন্স বের করতে পারি কিনা, করলে কিভাবে করি, কারো মনে আছে? দুইটা কার্বনের চার হাতে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। গুড। এখানে যেটা করতে হয়, পি আর আর এর মধ্যে কোনটা হেভি চেক করতে হয়। তো কোন একটা হাই হবে, কোন একটা লো হবে। কিউ এবং এস এর মধ্যে আমরা চেক করব ম্যাস, মানে পারমাণবিক ভর বা আণবিক ভর, মলিকুলার মাস বা অ্যাটমিক মাস, এগুলা হিসাব করব। তো কোনো একটা বেশি হবে, কোনো একটা কম হবে, তখন আমরা এইভাবে হচ্ছে মূল্যায়ন করি যে উপরে দুইটা হাই, নিচে দুইটা লো, সো সেম সেম, তখন এটাকে সিস বলি। আর উল্টা পাল্টা হলে তখন হচ্ছে ট্রান্স বলি। এইভাবে হচ্ছে সিস ট্রান্স আইসোমারিজম গুলাকে আইডেন্টিফাই করা যায়। সাইক্লিক কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে একদম সেম, এটা নিয়ে খুব বেশি ডিসকাস করার কিছু নাই। ধরো এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড আছে, এখানে তুমি দেখলা হচ্ছে CH3Cl, এখানে তুমি দেখলা হচ্ছে CH3Cl, তো দেখো একই অবস্থা, মিথাইল দুইটা সেম সাইডে আছে, এটাকে তুমি বলবা সিস। আর যদি এই দুইটা সোয়াপ করতো, উপরে ক্লোরিন নিচে হচ্ছে মিথাইল, তাহলে আমরা এটাকে বলতাম হচ্ছে ট্রান্স। তো এগুলা খুব ইজি জিনিস, এগুলা বই থেকে এক্সাম্পল গুলা দেখে নিও, তাইলেই হবে। বাংলা বর্ণনা খুব বেশি লাগবে না, ছোট ছোট ডেফিনেশন গুলো পড়বা, কন্ডিশন গুলো পড়বা, আর এক্সাম্পল গুলা হচ্ছে ভালো করে দেখে রাখো, তাহলেই হবে। ভাইয়া উপরেরটা গাঠনিক ও আণবিক সংকেত সেম কিভাবে? কোনটা বলো তো? এই যে এটা? উপরেরটা, হ্যাঁ। হ্যাঁ, মানে আণবিক গাঠনিক সংকেত সেইমে কি প্রবলেম? মানে এটা তুমি, সিস্টেন্স বললা না মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই বলতেছি, এখানে কি আণবিক বা গাঠনিক সংকেতের কোনো প্রবলেম হচ্ছে? কেন হবে তাই তো বুঝতে পারলাম না।
এই যে এরকম দুটা যৌগ যদি থাকে, এই যে পি আর আর এর মধ্যে পি হচ্ছে বড়, আর হচ্ছে ছোট, আবার কিউ আর এস এর মধ্যে কিউ বড়, এস হচ্ছে ছোট। জুবাই, চিন্তা করে দেখো প্রবলেম কি। একটু টাইম লাগবে আমার বুঝতে, পরে ক্লাসে দেখবো তাহলে। আচ্ছা ঠিক আছে, বাট এমনি বেসিক তো বুঝছো তুমি, আমার মনে হয় পিকিউআরএস বাদ দিয়ে ওই যে মিথাইল, ক্লোরিন, হাইড্রোজেন, ব্রোমিন এইভাবে নাও। তাহলে মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে কি মিথাইল বড়, ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে আমরা একটু উল্টা করে নেই এক্সাম্পলটাকে ঠিকঠাক রাখার জন্য, উপরে নেই ব্রোমিন, নিচে নেই ক্লোরিন। তাহলে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে কি ব্রোমিন বড়। তো দেখো দুইটা হাই মানে ভারী উপরে চলে আসছে, দুইটা কম হচ্ছে নিচে চলে আসছে, এটাকে আমরা কি বলতেছি, সিস বলতেছি। এই যৌগটা ট্রান্সফর্মটা কি বলতো, মিথাইল হাইড্রোজেন, উপরে হচ্ছে ক্লোরিন, নিচে হচ্ছে ব্রোমিন, এটাকে আমরা কি বলতেছি তাহলে, ট্রান্স যৌগটা। আচ্ছা, সবাই হ্যাঁ, কি বুঝতে পারছি। বুঝতে পারছো? তো এখন তো আণবিক সংকেত, গাঠনিক সংকেত মানে আগের গুলোর মতোই হয়ে গেছে পুরো জিনিসটা আর কি। ঠিক আছে, সবাই দেখো ঠান্ডা মাথায় চিন্তা করে, আর যেটা বললাম বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই, এগুলা নিয়ে স্ট্রেস না নিয়ে ওই যে পুরো চ্যাপ্টার জুড়ে যে রিয়েকশন ছিল সেগুলাতে স্ট্রেস নিলে কাজে আসবে। আর এখানে ডেফিনেশন, উদাহরণ এগুলো হচ্ছে এনাফ। এখন হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে আলোক সমাণু। এদেরও কাহিনী সেম, এরা একই গোষ্ঠীর পার্ট, মানে সিস্টার্স এবং অপটিক্যাল আইসোমারিজম, এদের আণবিক এবং গাঠনিক সংকেত সেম হবে, একদমই সেম। তো আণবিক এবং গাঠনিক সংকেত সেম হলে আসলে দুইটা কম্পাউন্ড যে ডিফারেন্ট, এটা বলতেই তো আমাদের অনেক চিন্তা করতে হবে যে কিভাবে বলবো, কেন বলবো যে দুইটা কম্পাউন্ড ডিফারেন্ট। তো অপটিক্যাল আইসোমারিজমের আসলে অবস্থা এতটাই সেনসিটিভ যে তুমি যেই দিক থেকে তাকাও, যা তাকাও, তোমাকে দুইটা কম্পাউন্ডকে দেখতে হুবহু সেম মনে হবে। তো দুইটা কম্পাউন্ড দেখতে শুনতে আণবিক গাঠনিক সব যদি সেম হয়, তখন তুমি খুবই চ্যালেঞ্জের মধ্যে থাকবা যে দুইটা কম্পাউন্ড আসলে ডিফারেন্ট কিভাবে হইলো। আবার তুমি কিছু ক্ষেত্রে দেখবা বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টের মতো ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি ডিফারেন্ট হয়, সেগুলোও ধরো বলা খুব সহজ যে ঠিক আছে, যৌগ দেখতে যত কাছাকাছি হোক, গলনাঙ্ক স্ফুটনাঙ্কে নিয়ে গেলেই কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। এই যে অপটিক্যাল আইসোমারিজম, এখানেও তোমারে ধোকা দিবে। এমন দুইটা যৌগ তোমার কাছে যদি থাকে যারা অপটিক্যাল আইসোমার, একটা আরেকটার আলোক সমাণু, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বন্ধন সব সেম, তো তুমি আসলে কনফিউজ হয়ে যাবা যে কিভাবে তুমি বলতে পারো যে এই দুইটা যৌগ আসলে ভিন্ন। তো তখন একটা পয়েন্ট আমরা খুঁজে বের করছি যে কিভাবে ভিন্নতা খুঁজে বের করব, এটাকে আমরা বলি যে আলোক সক্রিয়তায় এরা ভিন্ন, ডিফারেন্স ইন অপটিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, অপটিক্যাল অ্যাক্টিভিটিতে তারা ভিন্নতা দেখায়। তো নতুন একটা শব্দ আসে, আলোক সক্রিয় বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে আসলে কি বোঝায়। অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে বোঝায় মানে লাইটের প্রতি ডিফারেন্ট রেসপন্স। মানে যে দুইটা কম্পাউন্ডকে তোমার এতক্ষণ ধরে একই রকম মনে হচ্ছিল, তুমি এদের উপর যদি লাইট ফেলো তাহলে এরা একই রকম বিহেভ করবে না, ভিন্ন ভিন্ন রকম বিহেভ করবে। তো লাইটের প্রতি যেহেতু এদের রেসপন্স ভিন্ন ভিন্ন, এই ডিফারেন্ট রেসপন্স দেখে আমরা আলাদা করতে পারি যে এটা কম্পাউন্ড ওয়ান, এটা কম্পাউন্ড টু, দুইটা আসলে সেম কম্পাউন্ড না। তো কথা আরো কথাকে টেনে নিয়ে আসতেছে, লাইটের প্রতি বলতে হচ্ছে কোন লাইট, কেমন লাইট, এবং রেসপন্স বলতে কেমন রেসপন্স। ঠিক আছে, সেগুলি আমরা জানতে চাই। তো আস্তে আস্তে আমরা স্পেসিফাই করি। এখানে তুমি তো শুনলা কম্পাউন্ডের উপরে লাইট ফেলতে হবে, তারপর আসলে ডিফারেন্সটা বোঝা যাবে। এখানে কিন্তু টিউব লাইটের মতো যে কোনো লাইট ফেললে হবে না, এই লাইটের স্পেসিফিকেশন আছে। এটাকে আমরা বলি হচ্ছে পিপিএল, মনোক্রোমেটিক পিপিএল। একবর্ণী তল সমাবর্তিত আলো, বাংলায় বলা হয় একবর্ণী তল সমাবর্তিত আলো, ইংলিশে বলা হয় মনোক্রোমেটিক প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, প্লেন পোলারাইজড লাইটকে সংক্ষেপে হচ্ছে পিপিএল বলি আর কি। আমরা পিপিএল বলতেছি, তোমরা লেখার সময় পুরোটাই লেখো। তাহলে কি বললাম, এক বর্ণী তল সমাবর্তিত
আলো। ইংলিশটা তো লেখা আছে মনোক্রোমেটিক প্লেন পোলারাইজড লাইট। আরো কথা নতুন নতুন আসতেছে। একবর্ণী মনোক্রোমেটিক মানে কি? তুমি যদি একটা বলো কালার। সিঙ্গেল কালার তাহলে আসলে কনফিউজিং, কারণ মানে আমাদের তো ওই সেন্স বোধহয় আছে। লাল মানে তো আসলে স্পেসিফিক লাল বলে কিছু নাই। লালের মধ্যে কয়েক কোটি রকমের লাল হইতে পারে, লালের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, তাই না? তো কোনটারে তুমি লাল বলবা, কোনটাকে গাঢ় লাল, হালকা লাল, এই তিনটার বাইরে তো তুমি তেমন কিছু বলতে পারতেছো না। বাট রেড ক্যান বি অফ মানে 1000 টাইপস, রাইট? তো এই জন্য আমরা সাইন্টিফিক্যালি কালার দিয়ে বলতে চাই না যে আসলে লাল বা নীল। আমরা বলি সিঙ্গেল ল্যামডা, মানে যেই লাইটের মধ্যে একটা মাত্র ল্যামডা আছে সেটাকে আমরা বলি হচ্ছে একবর্ণী, মনোক্রোমেটিক। ওকে। স্পেসিফিক ওয়েভলেন্থ এরকম না? হ্যাঁ, হ্যাঁ। তল সমাবর্তিত এই কথার মানে হচ্ছে নর্মাল লাইট, যেটা রেগুলার লাইট, যে আমাদের যে টিউব লাইট, টর্চ লাইট, এই লাইট গুলো চতুর্দিকে ছড়াতে ছড়াতে আগায়। সেই কারণে সব দিক আলোকিত হয়। কোন একটা জায়গায় লাইট জ্বলে উঠলে এমন হয় না যে শুধু লাইটের সামনের অংশটুকু আলোকিত হলো বা পিছনের অংশটুকু আলোকিত হলো, এটা সব দিকে ছড়াতে ছড়াতে হচ্ছে যায়। এটা হচ্ছে কমন লাইটের প্রপার্টি। তল সমাবর্তিত মানে এটাকে ফিল্টার করার ব্যবস্থা আছে। এটাকে যে নিকল প্রিজম বলে, তোমরা নাম শুনেছো কিনা জানি না। অনেকে আবার এক্সাইটেড হয়ে এটার নাম যে নিকল এটা খেয়াল করতে পারে না, এটাকে হচ্ছে নিকেল প্রিজম বলে ফেলে। নিকেল না, অনেক সময় বইতেও ভুল লেখা থাকে, এইটার নাম হচ্ছে নিকল প্রিজম। নিকল হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, উনি একটা প্রিজম ডিজাইন করেছেন। এটা আনলাইক টু আওয়ার রেগুলার প্রিজম, ওই যে পিরামিডের মতো প্রিজম না, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ প্রিজম এবং খুব কমপ্লেক্স আর্কিটেকচার। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল বসানো থাকে এক একটা জায়গায়। তো এটা তোমরা গুগল সার্চ দিলে পাবা, বা উপরে ক্লাসগুলোতে গেলে পড়ালেখা করতে গেলেও পেয়ে যাবা। নিকল প্রিজমের এই প্রপার্টি আছে যে নিকল প্রিজমের মধ্যে দিয়ে যখন রেগুলার কোন একটা লাইট পাস করে, নিকল প্রিজম একটা মানে অনেকটা ওরকম, এইভাবে বললে বোধহয় মোর রিলেট করতে পারবা। মাটির ব্যাংকে ছোটবেলায় সবাই কয়েন ফেলছো না? যে কয়েন ফেলা তো সহজ, বের করা হচ্ছে ডিফিকাল্ট। তুমি যখন ব্যাংক উথাল পাথাল করতে থাকবা, শুধুমাত্র যেই কয়েন হচ্ছে, যে কয়েনটা একদম তোমার ওই ব্যাংকের ছিদ্র বরাবর পড়বে সেই কয়েনটা হচ্ছে বের হয়ে আসে, বাকি আর কোনো কয়েন তো বের হয়ে আসে না। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, নিকল প্রিজম হচ্ছে সেই মাটির ব্যাংকের ফুটার মতো কাজ করে। জাস্ট ওই বরাবর যে লাইট বা যে রে গুলি আসে শুধু তারা হচ্ছে পাস করে বের হতে পারে, বাকি সবাইকে নিকল প্রিজম হচ্ছে রিজেক্ট করে। তো তুমি প্রথমে একটা রেগুলার লাইট নিয়েছিলা যেটা সব দিক ছড়াতে ছড়াতে আসে, এটাকে যখন তুমি নিকল প্রিজমের ভিতর দিয়ে নিয়ে আসবা, এটাকে আমরা সিম্বলিক্যালি বলতে পারি এই লাইটটার অবস্থা তখন এরকম হবে। কি বোঝা গেল চিত্রটা দেখে? নিকল প্রিজমের আগে লাইটটা সব দিকে ছড়াতে ছড়াতে আসতেছিল, নিকল প্রিজম পার হওয়ার পরে সে শুধু একটা প্লেন বা একটা তল বরাবর আগাতে পারতেছে। এই জিনিস তোমরা ইভেন্ট কনসার্ট টনসার্টেও দেখবা, অনেক সময় মনে হয় না ব্লেডের মতো কিছু লাইট এসে ধরো কেটে দিয়ে যাচ্ছে, এরকম মনে হয়, দেখলেই দেখবা ঢেউটিনের মতো লাইট মনে হচ্ছে ধরা যাবে পেজের মতো বা হচ্ছে স্লাইসের মতো, এরকম ভাবে লাইট জেনারেট করা যায় আর কি। তো দেখাতে পারলে ভালো হইতো, না দেখায় তো কল্পনা করানো তো সম্ভব না। তো আপাতত আইডিয়া করো যে লাইট চতুর্দিকে ছড়াতে ছড়াতে আসতো, নিকল প্রিজম পার হওয়ার পর সে আর সব দিকে ছড়াবে না, সে শুধু একটা সার্টেন প্লেন বা একটা সার্টেন তল বরাবর হচ্ছে ছড়াবে। আর সিম্বলিক্যালি আমরা যেটাকে দেখাই এইভাবে, আগের বার দেখাচ্ছিলাম চতুর্দিকে অ্যারো সব দিকে ছড়াচ্ছে, পরের বার হচ্ছে একটা মাত্র প্লেন বরাবর অ্যারো গুলো আছে, তো সে শুধু এই তল বরাবর ছড়াতে পারবে। এই যে জিনিসটা, এটাকে আমরা বলি হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, তল সমাবর্তিত আলো। যেই আলো সব তল বরাবর ছড়ায় না, একটা সার্টেন প্লেন বা তল বরাবর যার মানে কি বলবো, যার সঞ্চারণ আর কি, যার প্রপাগেশন, এটাকে আমরা বলি হচ্ছে তল সমাবর্তিত আলো বা প্লেন পোলারাইজড লাইট। এই প্লেন পোলারাইজড লাইটটা আমরা ইউজ করব কোথায়? কম্পাউন্ডের উপরে ফেলার জন্য। যে কোনো র্যান্ডম লাইট ফেললে হবে না, এই লাইটটা ফেললে তখন রেসপন্সটা ক্লিয়ারলি বোঝা যাবে। হ্যাঁ নাফি বলো। এটা কি লেজার লাইট টাইপের যে একটা ডাইরেকশনে যাবে? এটাই প্রবলেম, লেজার লাইট তো ওয়ান ডাইমেনশনাল, সে শুধু লাইন বরাবর যায়, আর এই লাইটটা হচ্ছে টু ডাইমেনশনাল, সেটা প্লেন বরাবর যাবে। তো লেজারের মতোই, বাট লেজারের মতো লাইন মেনটেন ও করবে হ্যাঁ, না, সে বুঝতে প্লেন পেরেছি, হ্যাঁ। মেনটেন করবে, জি ভাই। বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। আর এটা গেল হচ্ছে লাইট, যেটা বললাম লাইটটা কেমন হবে সেটার ব্যাপারে একটু আইডিয়া দিলাম তোমাদেরকে। So, আমাদের এই লাইটটা লাগবে, তার মানে লাইট বললেই চলে আসবে না, লাইটটাকে প্রিপেয়ার করে নিতে হবে, নিকল প্রিজম টিজম যা লাগে ইউজ করে তারপরে এরকম প্লেন পোলারাইজড লাইট তৈরি করে নিতে হবে। সেটাকে আমরা কেবল মাত্র ইউজ করতে পারবো। আর এটা ইউজ করলে যে রেসপন্স দেখায়, রেসপন্স মানে কি?
এখানে রেসপন্স বলতে বোঝায় কম্পাউন্ডের ভিতর দিয়ে যখন এই প্লেন পোলারাইজ লাইটটাকে পাস করা হয়, এই প্লেন পোলারাইজ লাইটটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়। মানে ধরো, আরো ইন্টারেস্টিংলি যদি বলি, সিম্বলিক্যালি বলি আর কি, যে আমরা শেষ পর্যন্ত এরকম একটা লাইট তৈরি করেছিলাম, তাই না? যে একটা প্লেন বরাবর তার মুভমেন্ট। এইখানে ধরো কোনো একটা কম্পাউন্ড আছে, ওই যে আমরা সমানুতা যেগুলো দিয়ে চেক করতেছি, এটার ভিতর দিয়ে পাস করার পর দেখবা সেম জিনিসটা এই যে এরকম হয়ে গেছে। তো একটা থিটা অ্যাঙ্গেলে তোমার মনে হবে লাইটটা হচ্ছে ঘুরে গেছে। তো এই রেসপন্স বলতে এই থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর ব্যাপারটা বোঝায়, যে যারা সমাণু হয়, এই সমাণুগুলোর যোগগুলো এক একটা লাইটটাকে এক এক দিকে ঘোরায়। ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলের ডিফারেন্স দেখে দেখে বলা যায় যে হ্যাঁ, সব দিক দেখতে একই রকম, কিন্তু লাইট ফেলার পরে আমরা বুঝে যাই যে আসলে এরা আসলে একই যৌগ ছিল না, কারণ এক একজন লাইটটাকে এক এক দিকে ঘোরানোর চেষ্টা করে। বুঝছো? তাহলে দেখো তো এখানে আমরা যতগুলি কথা বললাম সব মোটামুটি আন্ডারস্ট্যান্ডেবল হইলো কিনা। রেসপন্স বলতে কি বোঝাচ্ছি বোঝা গেল, লাইট কোনটা ইউজ করব বোঝা গেল। আলোক সক্রিয়তা, এই ওয়ার্ডটার মিনিং এখনো বলি নাই, তাহলে আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি, এইটার মানে কি? টু সাম এক্সটেন্ট মিনিং বলা হয়ে গেছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে প্লেন পোলারাইজড লাইটকে আসলে কোন একদিকে সরানো। তো কারা অপটিক্যাল অ্যাক্টিভিটি গেইন করে, মানে কিভাবে বুঝবো কোন একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিনা? ওইটাও সেম উত্তর, আলো ফেলে বুঝবো, কিন্তু আলো ফেলার আগে বোঝার উপায় আছে কিনা সেটা জানতে চাচ্ছি। কিভাবে বুঝবো কোন কম্পাউন্ড, কোন যৌগ অপটিক্যালি অ্যাক্টিভ কিনা? সবাই প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে বুঝে নেওয়ার চেষ্টা করো। যে প্রথম কথা, অপটিক্যালি অ্যাক্টিভ বোঝার উপায় একটা হচ্ছে ওই যে প্লেন পোলারাইজড লাইট ফেলবো, লাইটকে ঘুরাবে ডানে বামে, তাইলে তো তারা আমরা অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় বলতে পারি। এখন আমরা এখানে টপিকটার মানে বলতে চাই আমরা আলো ফেলবো না, আলো না ফেলে আমরা মন্তব্য করতে চাই যে কোন একটা কম্পাউন্ড আসলে অপটিক্যালি অ্যাক্টিভ কিনা। তো এটার জন্য একটাই কন্ডিশন, একটা সিঙ্গেল কন্ডিশন দিয়ে প্রবলেমটা সলভ করা যায়। কিন্তু বইতে এত সহজে ধরো বলবে না, বইতে ঘুরাইতে ঘুরাইতে পেঁচাইতে পেঁচাইতে ধরো ডিফিকাল্ট করে ফেলে। সিঙ্গেল কন্ডিশন হচ্ছে অপ্রতিসম হতে হবে। কোন একটা কম্পাউন্ড যদি অপ্রতিসম হয়, অ্যাসিমেট্রিক হয় আর কি, কোন একটা কম্পাউন্ড যদি অ্যাসিমেট্রিক হয়, সিমেট্রি মানে তো বুঝি, সিমেট্রি মানে হচ্ছে কোনো না কোনো রকম সিমিলারিটি থাকা। ধরো উপরের অংশের সাথে নিচের অংশের মিল, ডানের সাথে বামের মিল, কোনাকুনি মিল, মানে কম্পাউন্ডের একটা অংশের সাথে আরেকটা অংশের কোনো ধরনের যদি কোনো কানেকশন থাকে, সিমিলারিটি থাকে, এই সিমিলারিটি গুলাকে আমরা বলি হচ্ছে সিমেট্রি। ঠিক আছে? তো কোনো কম্পাউন্ডে যদি কোনো ধরনের সিমেট্রি না থাকে, তখন এই কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয়। এখন কথা হচ্ছে কোন কম্পাউন্ডে সিমেট্রি আছে না নাই বুঝবো কেমনে, সিমেট্রি যেন না থাকে সেটা এনশিওর করবো কেমনে? সেটা অ্যান্সার হচ্ছে, একটা কার্বনের যদি চারটা হাতে মানে চারটা ভ্যালেন্সিতে তুমি চারটা ডিফারেন্ট জিনিস হচ্ছে প্লেস করো, পি কিউ আর এস, তাহলে আমরা একদিক থেকে কনফার্ম যে এখানে কোন অংশের সাথে কোন অংশের কোনো ধরনের সিমিলার থাকার কোনো পসিবিলিটি নাই। দেখো কথাবার্তাগুলো বোঝা যাচ্ছে কিনা? আমাদের টার্গেট কম্পাউন্ডের এক অংশের সাথে যেন আরেক অংশের কোনোভাবেই কোনো রকমের কোনো মিল না থাকে। তো সেফলি মানে মিল হয়েই যেতে পারে, এত রকমের মিল সম্ভব যে বেশি কিছু চিন্তা না করলে মিল হয়েই যেতে পারে। আমরা যদি মিলটাকে আটকাতে চাই, কোনো ধরনের সিমিলারিটি চাই না, এটা যদি হয়, তাহলে একটা সহজ উপায় হচ্ছে কার্বনের চারটা ভ্যালেন্সিতে চারটা ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট রেডিক্যাল কানেক্ট করা, পি কিউ আর এস। তখন আমরা 100% শিওর এই কম্পাউন্ড অবশ্যই অ্যাসিমেট্রিক হবে, এর কোনো লজিকে কোনোভাবেই এর সিমেট্রিক হওয়ার কোনো কারণ নাই। কথা বোঝা যাচ্ছে? তো এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা এখন ধরে নেই যে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার একটা মেইন কন্ডিশন। যে যদি কখনো আমরা কোনো কম্পাউন্ড দেখি যে কম্পাউন্ডের কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম বা রেডিক্যাল আছে, তখন আমরা কনফিডেন্টলি বলে দিতে পারি এই কম্পাউন্ড একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে। ঠিক আছে? তাহলে আমরা কন্ডিশন কি পেলাম শেষ পর্যন্ত, যে কার্বনের চার হাতে চারটা ডিফারেন্ট জিনিস থাকতে হবে। তো এই ধরনের কার্বন যার চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকে, এগুলাকে আমরা একটা স্টার মার্ক দিয়ে অ্যাস্টেরিস্ক দিয়ে প্রকাশ করি, এবং এই কার্বনটার নাম কি হয় বলতো? কাইরাল কাইরাল কার্বন। কার্বন। এটাকে বলে হচ্ছে কাইরাল কার্বন। তো এটা কাইরাল পাস কার্বন, করছিলাম বায়োলজিতে। হ্যাঁ কাইরাল কার্বন আসলে মূল জিনিস না, মূল জিনিস হচ্ছে অ্যাসিমেট্রিকের দিকে নজর রাখা।
আনফরচুনেটলি এই যে সিমেট্রি অ্যাসিমেট্রি এগুলা কিন্তু খুবই হাইলি মানে ডেপথওয়ালা ম্যাথমেটিক্যাল টপিক। এগুলো আবার এইচএসসি সিলেবাসে নাই, তোমরা যখন হায়ার স্টাডিজ করবা তখন হচ্ছে এগুলো অনেক ভালো জানতে পারবা। তো এইচএসসি তে যেহেতু আমি তোমাদেরকে সিমেট্রি বুঝাইতে পারতেছি না, এই জন্য অল্টারনেটিভ হিসাবে আমরা এই কাইরাল কার্বন দিয়ে আমাদের কাজটা চালাই নিচ্ছি। ঠিক আছে, তাহলে কাইরাল কার্বন 1 মার্কের জন্য ডেফিনেশন আসে যে কার্বনের 4টা ভ্যালেন্সিতে 4টা ডিফারেন্ট অ্যাটম বা রেডিক্যাল কানেক্ট থাকে, সেই কার্বনকে আমরা বলি কাইরাল কার্বন। কোনো একটা কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকার মানে হচ্ছে এই কম্পাউন্ডটা অবশ্যই অ্যাসিমেট্রিক হবে, এটা গ্যারান্টি দেওয়া। আর অ্যাসিমেট্রিক হলেই এই কম্পাউন্ডের একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকে। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে আমরা যদি প্লেন পোলারাইজড লাইটকে এটার উপর ফেলি, তখন সে কম্পাউন্ডের ইফেক্টে এই লাইটটা আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিকে রোটেট করে, শিফট করে। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাইয়া। তাহলে কোন একটা কম্পাউন্ড অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমারিজম তো পরের ব্যাপার, অপটিক্যাল আইসোমার হইতে গেলে জিনিসটাকে আগে অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। তো অপটিক্যালি অ্যাক্টিভ বলতে আমরা কি বুঝাই এবং কি কি ক্রাইটেরিয়া থাকা লাগে সেগুলি আমরা তোমাকে বললাম। দুই মিনিট টাইম নিব, দুটা ইম্পর্টেন্ট কথা, কয়টা ইম্পর্টেন্ট কথা শুনে রাখো, কারণ এখন যদি আমরা ক্লাসটা ক্লোজ করি এগুলো আবার কষ্ট করে বলতে হবে, তো এগুলো বারবার বলা খুব ডিফিকাল্ট, একবারে যা শোনা শুনে রাখো। অপটিক্যাল আইসোমার, যেটাকে আমরা আলোক সমাণু বলি, ডিসকাশনের সুবিধার্থে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে হচ্ছে এনানসিওমার, আরেকটাকে বলে হচ্ছে ডায়াস্টেরিওমার। নামগুলো একটু কঠিন কঠিন, তো বুঝতেছো এগুলো আসলে তোমার ফাপড়বাজির কাজে লাগবে এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ো। ঠিক আছে, এনানসিওমার এবং হচ্ছে ডায়াস্টেরিওমার, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনো। এ একটা কম্পাউন্ড আছে তোমার কাছে উইচ ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, তোমরা এখন জানো অপটিক্যালি অ্যাক্টিভ আমি কেন বলতে পারি, এটা যদি আমি পুরো স্ট্রাকচারটা দেখি তাহলে আমি এখানে কাইরাল কার্বন পাবো। ঠিক আছে, এইভাবে চিন্তা করো। এ একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, বি আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এ আর বির মধ্যে রিলেশন, এবং দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ধর আমরা কালেক্ট করেছি, একটা কক্সবাজার থেকে কালেক্ট করেছি, একটা হচ্ছে সিলেট থেকে কালেক্ট করেছি, দুই মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখলাম এই দুইটা কম্পাউন্ডের মধ্যে খুব ভালো সিমিলারিটি আছে, সিমিলারিটি ওয়ান, দুইটাই অপটিক্যালি অ্যাক্টিভ। তার থেকে ইন্টারেস্টিং সিমিলারিটি হচ্ছে এ কম্পাউন্ডটাকে যদি আমরা মিররের সামনে নেই, তাহলে যে ইমেজটা তৈরি হবে, বিম্বটা তৈরি হবে, সেই বিম্বটা হচ্ছে বি কম্পাউন্ড। মানে এ আর বি মিউচুয়ালি হচ্ছে একে অন্যের দর্পণ প্রতিবিম্ব, মিরর ইমেজ। বইতে এমন ভাবে লেখা থাকে যেন তোমার একটা কম্পাউন্ডকে তুমি মিররের সামনে নিবা, যা পাওয়া যায় সেটা। আসলে তো একটা কম্পাউন্ডকে মিররের সামনে নিলে তো আর মিররে তো আর কোনো নতুন কম্পাউন্ড তৈরি হয় না, ওই কম্পাউন্ডটাই দেখা যায়। তো এটা হচ্ছে তোমাকে কম্পেয়ার করার জন্য বলছে, বোঝার জন্য বলছে। বেসিক্যালি তোমার কাছে দুইটা কম্পাউন্ড থাকতে হবে ফিজিক্যালি, এই একটা কম্পাউন্ড আছে একটা কম্পাউন্ড আছে, ধরো এই দুইটা কম্পাউন্ড, এই দুইটা কম্পাউন্ডকে সামনে রেখে যখন তুমি তাকাবা, তুমি তাকানোর পরে বুঝতে পারতেছো একটা কম্পাউন্ড এবং আরেকটা কম্পাউন্ড এই যে মিউচুয়ালি একটা আরেকটার মিরর ইমেজের মতো হয়ে গেছে। ঠিক আছে, পয়েন্ট খেয়াল করো তাহলে। একটা পয়েন্ট হচ্ছে এ আর বি বোথ শুড বি অপটিক্যালি অ্যাক্টিভ, একটা আরেকটার মিরর ইমেজ। এবং এই মিরর ইমেজ এবং মেইন কম্পাউন্ড, এই যে দুটা কম্পাউন্ড, এরা হচ্ছে নন সুপার ইম্পসিবল। এই কথার মানে হচ্ছে উপরিপাতিত হয় না, সমাপতিত হয় না। একটা কম্পাউন্ডের উপরে আরেকটা কম্পাউন্ড রাখলে মিলে যাবে না, কোনায় কোনায় একদম সুন্দরভাবে একটা উপর একটা বসে যাওয়া বলতে যা বোঝায় এইভাবে বসে যাবে না। এই কন্ডিশন গুলা যদি ঠিক থাকে তখন দুইটা কম্পাউন্ডের একটাকে আরেকটার এনানসিওমার বলে। তাহলে দেখো এনানসিওমার হওয়ার জন্য কতগুলি কন্ডিশন বলা হইলো। এক, অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে। দুই, দুইটা কম্পাউন্ড যেন একটা আরেকটার মিরর ইমেজ সদৃশ হয়, একটা কম্পাউন্ডের মিরর ইমেজ করলে যা পাওয়ার কথা দ্বিতীয় কম্পাউন্ড হচ্ছে সেই কম্পাউন্ডটা। থার্ড, নন সুপার ইম্পসিবল, একটার উপর আরেকটা উপরিপাতিত হবে না, সমাপতিত হবে না। এবং ফোর্থ, তারা পিপিএল, প্লেন পোলারাইজড লাইটকে
রেসপেক্টিভলি প্লাস থিটা এবং মাইনাস থিটা অ্যাঙ্গেলে ঘোরাবে। মানে যেই এনানসিওমার যে দুটা কম্পাউন্ড, এই দুটা কম্পাউন্ডের উপরে লাইট ফেললে লাইট তো থিটা অ্যাঙ্গেলে বাঁকবে বটে, একটা যদি প্লাস থিটা হয় আর একটা হবে মাইনাস থিটা। মানে একজন যদি 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে ঘোরায় আরেকজন ঠিক 5 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে ঘোরাবে। এই ধরনের দুইটা কম্পাউন্ডের এক্সিস্টেন্স যদি থাকে তখন একটাকে আরেকটা কম্পাউন্ডের এনানসিওমার বলে। ঠিক আছে, কি কি বলা হইলো শুনতে পাইছো ঠিক মতো? এখানে বুঝাবুঝি বেশি কিছু নাই, মেইন হচ্ছে জিনিসটা মাথায় রাখা যে এখানে কি কি কন্ডিশন থাকতে হবে। তো সহজ করে যদি বলি, অপটিক্যালি অ্যাক্টিভ বা অপটিক্যাল আইসোমার দুইটা সমাণুর যদি এমন ক্রাইটেরিয়া থাকে যে সে প্লেন পোলারাইজড লাইটকে সমান সমান কিন্তু বিপরীত কোণে ঘোরানোর ক্ষমতা রাখে, তখন এই সমাণুদ্বয়কে একে অন্যের এনানসিওমার বলে। আমরা মিররের সামনে নিয়ে গেলে মনে হবে একটা কম্পাউন্ড আরেকটা কম্পাউন্ডের মিরর ইমেজ, এবং একটার উপর একটা বসাতে গেলে দেখবো ঠিক মতো বসতেছে না একটার উপর আরেকটা। এই বৈশিষ্ট্যগুলো এনানসিওমারের থাকবে। ঠিক আছে, কিছু কি যাচ্ছে বোঝা? একটা উদাহরণ নেই। এটা একটা যৌগ, এটা একটা যৌগ। এই দুইটা ডিফারেন্ট যৌগ আমরা দুইটা ডিফারেন্ট জায়গা থেকে কালেক্ট করেছি। এখন দুইটা যৌগের দিকে তাকায় দেখো তো যে প্রথম যৌগটার মিরর ইমেজ হয়ে গেছে কিনা দ্বিতীয় যৌগটা। কথা বইলো সবাই, যদি বুঝতে পারো খেয়াল করতে পারো তাহলে যেটা তাড়াতাড়ি শেষ হবে। এটা আমাদের কম্পাউন্ড 1, এটা কম্পাউন্ড 2। দুইটাকে যখন প্রথমবার সামনে এনে তাকালাম, তাকায় দেখলাম যে প্রথম যৌগটাকে যদি মিররের সামনে নিতাম তাহলে আসলে দ্বিতীয় কম্পাউন্ডটা পাওয়া যেত। তাহলে দেখো একটা একটা করে কন্ডিশন মিলাও। প্রথমত অপটিক্যালি অ্যাক্টিভ কিনা দুইটা কম্পাউন্ড দেখো, এই কার্বনটা একটা কাইরাল কার্বন, এই কম্পাউন্ডটাও কাইরাল কার্বন, চেক করে দেখো তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ। সেকেন্ড, এই কম্পাউন্ড পরের কম্পাউন্ডের মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। থার্ড হচ্ছে তুমি সেকেন্ড কম্পাউন্ডটাকে এই যেরকম খপ করে ধরো, ধরে উঠাও, উঠায় এনে পরেরটার উপরে ফেলো, তাহলে কি হবে বলো তো? এই কার্বন এই কার্বনের উপরে পড়বে, উঠায় যদি উপরে ফেলো এই ওএইচ এর উপরে কে পড়বে বলো তো? এই এইচটা পড়বে। এই এইচ এর উপর কে পড়বে? ওএইচটা পড়বে। মিথাইল এবং COOH যদিও মিলে যাবে একটার উপর আরেকটা। বোঝা যাচ্ছে? তাহলে এখানে কিন্তু পুরো যৌগটা আগের যৌগের উপর কিন্তু সম্পূর্ণরূপে ওভারল্যাপ করতেছে না, সম্পূর্ণরূপে কিন্তু সুপার ইম্পোজ হচ্ছে না, ও উপরিস্থাপনীয়। কথা কি বোঝা যাচ্ছে? জি তাহলে ভাইয়া। দেখো সবগুলি পয়েন্ট কিন্তু মিলে যাচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ প্রুভড, মিরর ইমেজ প্রুভড, নন সুপার ইম্পোজেবল প্রুভড। এবং এই দুইটা কম্পাউন্ডকে আমরা কি বলবো? একটা ক্যারেক্টার এনানসিওমার বলবো। এবং আমরা যদি যে পিপিএল ফেলি তখন আমরা দেখি যে এটা হচ্ছে +2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ডানে ঘুরায়, এটা হচ্ছে 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে বামে ঘুরায়। এই একটাকে আমরা বলি হচ্ছে, এই পুরো কম্পাউন্ডটাকে আমরা বলি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো যেটা ডান দিকে ঘুরায় লাইটকে সেটাকে ডি ল্যাকটিক অ্যাসিড বলে, নাম শুনে রাখলে ভালো হয়। তোমরা বোধহয় বায়োলজিতে আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজ এরকম জিনিসপত্র অলরেডি পড়ে ফেলছো। জি এই যে ভাইয়া। ডি জিনিসটা হচ্ছে ওই জায়গা থেকে আসে, যে ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে যেটা রাইট সাইডের দিকে লাইটটাকে ঘোরায়, আর আরেকটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড যেটা লেফট সাইডে ঘোরায়। তো এল দিয়ে আমরা ওই যে গ্রিক ল্যাটিন ওগুলো দিয়ে বুঝাই, যে একটা হচ্ছে ডেক্সট্রো, একটা হচ্ছে লেভো। ডেক্সট্রো ডেক্সট্রো রোটাটরি এবং, রোটেটরি বলেন একটা। হ্যাঁ হ্যাঁ ডেক্সট্রো রোটাটরি এবং হচ্ছে লেভো রোটাটরি। তো বাংলায় মনে রাখা মুভি সহজ, এল দিয়ে হচ্ছে লেফট আর ডি দিয়ে হচ্ছে ডান। ঠিক আছে, একটা হচ্ছে ডানে ঘোরাবে একটা হচ্ছে বামে ঘোরাবে, আর সমান সমান অ্যাঙ্গেলে ঘোরাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। ডায়াস্টেরিওমারটা সেলফ স্টাডি দিয়ে দিলাম। ডায়াস্টেরিওমার হচ্ছে সমান সমান অ্যাঙ্গেলে ঘুরাবে না, মিরর ইমেজও হবে না, সমান সমান অ্যাঙ্গেলে ঘুরাবে না। এই কন্ডিশন যদি থাকে বাকি সবকিছু সেম, অপটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে, বাকি সবকিছু সেম হইতে হবে। শুধু মাথায় রাখবা এনানসিওমারে যেমন প্লাস থিটা মাইনাস থিটা ছিল এরকম হবে না, ডায়াস্টেরিওমারে একটা যদি θ1 হয় আরেকটা হবে হচ্ছে θ2। এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে তখন এই কম্পাউন্ড গুলাকে একটাকে আরেকটা ডায়াস্টেরিওমার বলবো। তো এই পর্যন্ত সবাই একটু বাসায় রিডিং দিয়ে রাখো, আমরা পরের দিন তোমাকে আরো কিছু এক্সাম্পল সহ দেখাবো, তাহলে এই জিনিস শেষ। ঠিক আছে? হ্যাঁ নাফি বলো। ভাই একটা কম্পাউন্ড যদি একটা কম্পাউন্ডের মিরর ইমেজ হয়, এটা তবে ফোর্থ মানে ফোর্থ পয়েন্টে এমনি এমনি মিলে যাচ্ছে না, যে একটার উপরে একটা সুপার ইম্পোজ হবে না। থার্ড পয়েন্টে হলে তো মানে ফোর্থ হয়ে যাচ্ছে।
তোমার প্রশ্নটা বোঝা গেল না। ভাই যে মানে তুমি তুমি কি বলতে চাচ্ছো যে একটা কম্পাউন্ড যদি আরেকটা কম্পাউন্ডের মিরর ইমেজ হয় তাহলে একটা আরেকটার উপরে সেট হয়ে যাওয়ার কথা, এটা না বলতে ভাই, চাচ্ছো? কথা না ভাই, এমনি কথা, অটোমেটিক কথা না। ও না 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 না, মানে এইটা আমরা কখনো বলতে পারবো না যে মিরর ইমেজ হলেই যে আসলে সেট হবে না, এটা বলতে পারবো না। অনেক শেপ আছে, অনেক কম্পাউন্ড, মানে অনেক জিনিসপত্র আছে আর কি। এটা তো শুধু কম্পাউন্ডের জন্য না, সবকিছুর জন্যই সত্য। মিরর ইমেজ হলেই যে সুপার ইম্পসিবল হবে না, এটা বলতে পারবো না। এরকম অনেক এক্সাম্পল আছে যে মিরর ইমেজ হওয়ার পরেও সুপার ইম্পসিবল ও, হয়। জি ভাই, জি ভাই। ঠিক আছে, তো ওই জন্য হচ্ছে এটা মেনশন করতে হবে আর কি। ঠিক আছে, বক্তিয়ার বলছো যে অর্গানিক শেষ কিনা, না শেষ তো না, আরেকটা লেকচার হয়তো লাগবে আর কি। আর যতটুকু লেকচার বাকি আছে আমরা ততটুকুর মধ্যে বাকিটুকুকে কভার করার ট্রাই করবো আর কি। বাট তোমরা বাসায় পড়তে থাকো ঝড়ের বেগে। একটু বই নিয়ে একটু আলোচনা করে দিন যে কিভাবে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আগে আমরা মূল কাজ শেষ করে নিই। তো সবাই এগুলো একটু রিভাইজ টিভাইজ করতে থাকো। আমাদের খুব বেশি কিছু বাকি নাই আর, মানে ইম্পর্টেন্ট সবকিছু নিয়ে মোটামুটি কথাবার্তা হয়ে গেছে। আর বাকি যতটুকু আছে সেটা নিয়েও কথাবার্তা হইতে থাকবে আর কি। ঠিক আছে, আর আমাদের তো ওই সুযোগ আছে, আমরা যদি 3-4 আগে আগে আবার শেষ করে ফেলতে পারি, যেই টাইম থাকবে তখন আবার আমরা দরকার হলে অর্গানিক বা অন্য চ্যাপ্টার গুলো রিভিউ করব। সমস্যার কিছু নাই। জি ভাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লোজ করতেছি, অলরেডি আমরা টাইম ওভার করে ফেলছি। ঠিক আছে, সবাইকে আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ সবাইকে।